সকলকে স্বাগত জানাই। আমাদের গল্প অনুষ্ঠান শুরু হবে। এবারে আমাদের অনুষ্ঠানে মালদহের ৩ জন গল্পকার আছেন। ৩ জনের নাম হচ্ছে যথাক্রমে শুভজিৎ ভাদুরী, শুভ্র মৈত্র এবং উমা দাস ভট্টাচার্য। এই ৩ জনের কাছে আমরা গল্প পাবো। প্রত্যেক গল্পকারকে আমি একটা খুব ছোট্ট এবং বিনীত অনুরোধ জানাবো যে গল্পকাররা যদি তাদের গল্পগুলি ১৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখেন, তাহলে যারা শুনছেন তাদের পক্ষে মনোযোগটা বজায় রাখা সুবিধে হবে। যেহেতু এটা পড়া যাবে না, শোনা হবে, সেই জন্য মনটা পুরোপুরি থাকবে, গল্পটা পুরোপুরি মন দিয়ে শোনা যাবে এবং আলোচনার জন্য সেটা সুবিধেজনক একটা অবস্থা হবে। হ্যাঁ, খুব বেশি বড় গল্প পড়লে সেই জায়গাটায় একটু অসুবিধে হয়ে যায়। এটা আমার অনুরোধ রইল ৩ জন গল্পকার যারা পড়বেন তাদের প্রত্যেকের কাছে, যে আপনারা গল্পগুলো ১৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে একটু সীমাবদ্ধ রাখতে চেষ্টা করবেন। প্রথমে যদি আমরা শুভজিৎ ভাদুরীকে ডাকি, তার আগে আমি প্রথমে তার একটা ছোট পরিচিতি বলে নিতে চাই। শুভজিৎ ভাদুরীর মালদহের ইংরেজ বাজারে জন্ম হয়েছে ১৯৮৫ সাল। বোঝাই যাচ্ছে যে অনেক অনেক কম বয়স, অনেক দিন সামনে পড়ে আছে। সুতরাং তার এখনো প্রচুর লেখক জীবন পড়ে থাকবে, সমৃদ্ধ লেখক জীবন আমরা কামনা করি। তিনি স্কুল জীবনও সেখানেই কাটিয়েছেন, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। লেখার প্রতি ভালোবাসা ছোট থেকেই। কিছুকাল দৈনিক বাংলা সংবাদপত্রেও লিখেছেন, ফ্রিল্যান্সিং এবং অনলাইন যে সমস্ত সংবাদ মাধ্যম সেখানে চাকরির পর্ব পেরিয়ে বর্তমানে পেশায় সরকারি আধিকারিক। এখানে একটা মজার কথা আমার মনে হচ্ছে, সরকারি আধিকারিকরা আজকাল খুব লেখালেখি, মানে অনেকদিন ধরেই তারা খুব লেখালেখি করছেন, লেখার জগতে আসছেন, ফলে আমরা অনেক কিছু জানতে পারছি। সরকারের যেসব বিষয় আমরা জানি না, তাদের লেখার মধ্যে দিয়ে সেগুলো খুব ফুটে আসছে। আচ্ছা, এবার তিনি লিখেছেন, নিয়মিত লিখছেন, গল্পের পাশাপাশি কবিতা, দুটো উপন্যাস এমনও লিখেছেন। ২টি গল্পগ্রন্থ এখন অবধি তার প্রকাশিত হয়েছে, রাষ্ট্রের গায়ের রং ও বিলকিস বেওয়া এবং অন্যান্য গল্প। আমি যে গল্পটা পড়তে চলেছি তার নাম হচ্ছে টান্টু শেখের গোপন কথাটি। একটা নোটিশ পেয়েছে টান্টু। অবশ্য নোটিশ কথাটা অনেক সম্মানজনক। টান্টু যেটা পেয়েছে সেটাকে বলা যায় হুমকি। তবে টান্টু একা নয়, সারিফ, ঝকমক বিবি, রাজু, এরা সবাই পেয়েছে। মানে যারা ওই হাইড্রেন আর রাজ্য সড়কের মাঝের ফাঁকা অংশটাই চাটাইয়ের ঘর বানিয়ে থাকে, তারা এবার উঠে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই বড়জোর ৩ থেকে ৪ দিন আর কি, তার মধ্যেই। না হলে না বুলডোজার আসবে না, সাধন ঘোষের উপস্থিতিটুকুই যথেষ্ট। সাধনদা আঙুল দেখালেই কত ছেলে জুটে যাবে। স্রেফ সাধনদাকে খুশি করতেই ওরা টান্টুদের ঘরগুলো ভেঙে দেবে। অবশ্য ঘটনা সেদিকে গড়িয়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। সারিফ, রাজু, এরা সবাই নিজেদের ঘর সরিয়ে নেবে বলে মনস্থ করেছে। সাধন ঘোষের ক্ষমতা ওরা জানে। সদ্য দল বদলিয়ে সাধন এখন গেরুয়া পার্টিতে নাম লিখিয়েছে। অবশ্য তার অনেক আগে থেকেই সাধন জমি মাফিয়া হিসেবে বেশ নাম করেছিল। ও যখন ওর পুরনো দল করত সেই তখন থেকেই। এই জমি ফাঁকা করে সাধন ঘোষ যে কোনো বেআইনি বহুতল তুলবে সেরমটা কিন্তু একেবারেই নয়। যদিও সেরকম কাজ সে হামেশাই করে, তবে এবার ব্যাপারটা অন্য। রাস্তা চওড়া করতে হবে বলে এলাকার একটা কালী মন্দির ভাঙা পড়েছিল কিছুদিন আগে। সরকারি কাজ। এলাকার বেশ কিছু মানুষ বাধা দিয়েছিল, কিন্তু উন্নয়ন তো আর থেমে থাকতে পারে না। তাছাড়া সাধন তখন ওর পুরনো দলটাও করে। এখন গেরুয়া পার্টিতে নাম লেখানোর পর সাধন আবার মন্দিরটা তৈরি করে দেবে বলে স্থির করেছে। সেজন্য জমি দরকার। এদিক ওদিক তাকাতে গিয়ে নজর পড়েছে এই টান্টুদের জায়গাটাই। কেউ বলে এটা পিডব্লিউডির জায়গা, কেউ বলে খাস। অবশ্য সেসব কোনো সমস্যা না। সাধন ঘোষের নজর যখন একবার পড়েছে তখন মন্দির ওখানেই হবে। সারিফ, রাজু, ঝকমক, এরা সবাই
আশেপাশে জায়গা দেখে নিজেদের ঘর সরিয়েও নিয়েছে ইতিমধ্যেই। কেবল টান্টু উদাসী। 3 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু টান্টু কিছুতেই ওর ঘর সরাচ্ছে না। রাজু ওকে কত বুঝিয়েছে, আরে কোথায় সাধন ঘোষ আর কোথায় তুই, কিন্তু ওর আচার আচরণে এক ফোঁটা পরিবর্তন হয়নি। এমনকি ওকে দেখে চিন্তিতও মনে হচ্ছে না। 2, আর যাই হও না কেন, মা মরা মেয়ের বাপ হয় না। সেই কবে টান্টুকে এই কথা বলেছিল ওর বন্ধু বাবুল। কিন্তু কপাল, টান্টুকে সেই মা মরা মেয়ের বাপ হতেই হলো। সেসব অবশ্য প্রায় বছর 7 আগের কথা। বিবি মরে যাওয়ার পর টান্টু ওদের পুরনো ঘর উঠিয়ে ঘর বসাই এখানে, সঙ্গে একরত্তি মেয়ে। অবশ্য বেশ কিছুদিন ওর নানিও সঙ্গে ছিল। সেসব দিনের কথা মনে করলে চোখে জল আসে টান্টু। সেসব দিন এখন অতীত। অনতি দূরে বাঁধানো বটতলায় বসে নিজের ঘরের দিকে তাকিয়ে থাকে টান্টু। আগামীকাল নিশ্চয়ই সাধন ঘোষের দলবল আসবে এবং ভেঙে দেবে ঘর। সকাল হতেই ঘর ছেড়ে বেরিয়ে যায় টান্টু। কাজে যায় প্রতিদিনের মতো, একটা খালি বস্তা কাঁধের ওপর ফেলে লোহা টিন খবরের কাগজ হাঁকতে হাঁকতে। এগলি ওগলি ঘুরতে ঘুরতে বস্তা ভরে ওঠে। পরন্ত দুপুরে বাঁধা দোকানে বস্তা খালি করে লুঙ্গির কোঁচড়ে কিছু টাকা ভরে ঘরে ফিরে আসে। যা ভেবেছিল ঠিক তাই। ওর ঘরটা কারা যেন বাঁশ দিয়ে পিটিয়ে ভেঙে দিয়ে গেছে। কোনো তাপ উত্তাপ হয় না টান্টুর। সে বটতলায় বসে ভাঙা ঘরের দিকে তাকিয়ে থাকে। একসময় ঘুম পেলে কোমরে পেঁচিয়ে রাখা গামছাটা ভাঁজ করে মাথার তলে দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে দেখে ধুলোতে গড়াগড়ি যাওয়া চাটাই টিন, কালো রঙের ট্রাঙ্ক কে বা কারা নিয়ে গেছে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে টান্টু, যতক্ষণ না ওরা দৃশ্যপথ থেকে একেবারে মুছে যায়। টান্টুর তবু কোনো দুঃখ হয় না। আঁকড়ে ধরার মতো তার তো কিছু নেই। একটা মেয়ে ছিল, সেই যখন নেই তখন এসবই আর কি হবে। 3, দেখতে দেখতে জায়গাটা পরিষ্কার হয়ে যায়। মনেই হয় না যে এখানে কতগুলো মানুষ বাস করত। মন্দিরের জন্য ইট পড়ে, বালি পড়ে। বটতলায় বসে এসব দেখে টান্টু। এখন সে এখানেই থাকে। বেঁচে থাকার জন্য মাথার ওপর ছাদ থাকতেই হবে এমনটা আর মনে হয় না। বাস স্ট্যান্ডের সামনে একটা সুলভ শৌচাগার আছে, আর বৃষ্টি বাদলে বিশ্বাসদের বাড়ির নিচে একটা খোলা গ্যারেজ। সময়ে অসময়ে বটতলায় বসে টান্টু দেখে মন্দির তৈরির জন্য ভিত খোঁড়া হচ্ছে। একটু উঁকিঝুঁকি দিয়ে আসে। তারপর দেয়াল, ছাদ ঢালাই, প্লাস্টার, রং। অবশেষে একদিন মন্দিরের ফিতা কাটেন সাধন ঘোষ। মঙ্গলবার শনিবার করে কত মানুষের ভিড় মন্দিরের সামনে। স্বপন ঠাকুরের দুর্বোধ্য মন্ত্র, ধূপচির ধোঁয়া, ঢাক। ভিড় পাতলা হলে সেও একবার ঘুরে আসে মন্দিরের ভিতর থেকে। দেবতার পায়ের সামনে কত ফুল। টান্টুর খুব আনন্দ হয়। রাত্রে মন্দিরের সামনে বসে থাকে ও, গল্প করে, ডাকে, মারে, ও মা, শুনতে পাচ্ছিস? কে যেন পাতাল ফুঁড়ে উত্তর নেয়, বলো, কেমন আছিস মা? গলা ধরে আসে টান্টুর, একটিবার কাছে আয়। ছনছন করে হাওয়া বয়। নানান গল্প জুড়ে দেয় টান্টু। গল্প করতে করতে চোখ জলে ভরে আসে। কাঁদতে কাঁদতে হাসে, হাসতে হাসতে কাঁদে। লোকে ভাবে টান্টু পাগল হয়ে গিয়েছে। 4, দুপুরের নিঝুম সময়গুলো বটতলায় বসে কাটাই বুড়ো শিবনাথ, খালি গায়ে একটা লুঙ্গি জড়িয়ে। সেই একদিন জিজ্ঞেস করেছিল, মন্দিরের সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে তুই কার সাথে কথা বলিস টান্টু? টান্টু প্রথমে বলবে না ভেবেছিল। তারপর কি মনে করে শিবনাথের দিকে খানিকটা ঝুঁকে পড়ে বলল, এই মন্দিরের নিচে আমার মেয়ে আছে। শিবনাথ হাসে। সবাই ঠিকই বলে টান্টু, তুই পাগল হয়ে গেছিস। টান্টুর রাগ হয়। শালা এই জন্যই ও কাউকে বলতে চায় না। কিন্তু কথাটা যে কতটা সত্যি সেটা ওর থেকে ভালো কে জানে। তখন করোনার প্রকোপ খুব। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে দেশ জুড়ে। তার মধ্যেই মেয়েটা জ্বরে পড়লো। 8 কি 9 বছরের শরীর, 3 দিনের জ্বরে একেবারে কাহিল।
সারিফ বলেছিল হাসপাতালে নিয়ে যা, কিন্তু কারা যেন বোঝালো এখন হাসপাতালে ভর্তি নিয়ে আর কারো সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এমনকি মরে গেলে মৃতদেহ পর্যন্ত বাড়ির লোককে দেয় না, কিছু পোড়ায়, কিছু এদিক সেদিক ফেলে দেয়। ফেলে যে দেয় সেটা তো টান্টু নিজের চোখে দেখেছে, তাই মন সায় দিল না। ওষুধের দোকানে বলে ওষুধ খাওয়ালো, কিন্তু মেয়ে ভালো হয় না। একদিন রাতে একদম নিস্তেজ হয়ে পড়লো। কি যে হয়েছিল টান্টুর, কি করবে বুঝতে না পেরে একদম দিশেহারা। এই করতে করতেই মেয়েটা দম ছেড়ে দিল, একটা হালকা পাখির মতো মরে পড়ে রইল ঘরে। টান্টু প্রথমে খানিক কাঁদলো। ও কাঁদলে বিশেষ শব্দ হয় না, করোনায় মরা মেয়ে, কে জানে লোক জানাজানি হলে আবার ডেড বডি নিয়ে কি হাঙ্গামা হয়। শাবল কোদাল নিয়ে ঘরের মধ্যে গর্ত করে টানবে, তার চেয়ে বরং মেয়েটা কাছেই থাক। সকালে ঝকমকো যখন জিজ্ঞেস করলো, কিরে টান্টু, মেয়ে কেমন আছে, ও উত্তর দিল, মেয়েকে ভোরবেলা ওর মাসির বাড়িতে পাঠালাম, ফারাক্কায়। এখানে অসুবিধা হচ্ছিল তো, ওখানে ভালো থাকবে। 5। এখন সবাই ভাবে টান্টু পাগল হয়ে গেছে। এমনকি টান্টুর নিজেরও থেকে থেকে সন্দেহ হয়। পোশাক আশাক বেশ নোংরা, গায়ে ধুলো ময়লা লেগে থাকে। এলাকার ছেলে ছোকরারা মাঝে মধ্যে ওকে খেপিয়ে তোলে। টান্টু চিৎকার করে, উল্টোপাল্টা বকে। একদিন রেগে গিয়ে ও বুড়ো শিবনাথকে বলল, এবারকে আমি সবাইকে বলে দেব। কি বলে দিবি? মন্দির ভাঙতে হবে, এই মন্দিরের নিচে আমার মেয়ের কবর আছে। শিবনাথ হাসে, লোকে মেরে বাত্তা ভেঙে দিবি। টান্টু বুঝতে পারে না যে এতে হাসির কি আছে। ও যে অল্প বিস্তর পাগল সেই নিয়ে নিজের মনেই একটু সন্দেহ থাকলেও খবরের কাগজের পাতা যে ও একেবারে উল্টায় না তা তো নয়। আরে কেজি ধরে পুরনো কাগজ কেনা বেচাই তো ওর কারবার। এখন তো আগ ছাড় চোখে পড়ছে, মসজিদের নিচে নাকি শিবলিঙ্গ আছে, খাজা চিস্তির দরগা আসলে মন্দির। সেই নিয়ে কত কোর্ট কাছারি, মাপামাপি। 400-500 বছরের পুরনো ঘটনা নিয়ে যদি এত উত্তেজনা থাকে, তবে টান্টুরটা তো এই সেদিনের ব্যাপার। ও চিৎকার করে ওঠে, খুঁড়ে দেখুক না শালা, আমি যদি মিথ্যা বলি তো এক বাপের বেটা না। বুড়ো শিবনাথ ভাবে, এ শালা এক আস্ত উজবুক। নমস্কার। এর পরের গল্প পড়বেন শুভ্র মৈত্র। ওনার জন্ম হচ্ছে 1969 সাল। পেশা শিক্ষকতা, নেশা সাংবাদিকতা। এটা বেশ একটা মজার ব্যাপার হলো, নেশা সাংবাদিকতা। প্রকাশিত বই 5টি বইয়ের আমরা নাম পাচ্ছি। হ্যাঁ, পুরনো ডাকঘর পুরনো রিফিল 2017, দুর্গা কুরুনি 2019, নুন সাবানের গল্প 2021, গেদু মণ্ডলের উদাস রোগ 2022 এবং লেবু পাতার গন্ধ 2023। মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে যে উনি একটা ধারাবাহিক ভাবে লিখে গেছেন। তাহলে এবার আমরা শুভ্র মৈত্রের কাছে যাব, তিনি গল্প বলবেন। আমার গল্পটার নাম বৃষ্টি মাসের মেয়ে। বৃষ্টির মাসে জন্মায় যারা, মেঘ তাদের স্থায়ী বন্ধু। মেয়েটিকে এমনই বলেছিল জমিন বুড়ো। বয়স্ক আম গাছের বুড়ির চারপাশে একা একা চুপ কিতকিত খেলতে খেলতে শোনে মেয়েটি। বুড়োকে দেখা যায় না, তাতে ওর কোনো অসুবিধা হয় না। কথা বলে, অনর্গল গল্প করে যায়, কিস্সা শোনে। শুনেছিল বৃষ্টি মানে মেঘ জমিনের ভাব ভালোবাসা, আদর্শ ভাগ। এখনো পুরুষের স্পর্শ কেমন তা জানে না, কিন্তু জমিন বুড়োর মুখে কিছু আটকায় না, লজ্জা লাগে ওর। আর বুকের এক কোণে সর্ষে দানার মতো বুঝে রাখে কথাগুলো। লাজুক চোখে তাকায় মেঘের দিকে। মাথার উপর ফুরিয়ে যাওয়া আকাশ দেখে যখন মন খারাপ হয়, ও বের করে আনে লুকিয়ে রাখা মেঘ, নেড়ে চেড়ে দেখে, আবার যত্ন করে রেখে দেয়। সারাদিন বাগানে ঘুরে ঘুরে কি করিস তুই মনি? মেয়ে মানুষেরা তো ঘুরনচন্ডী কিসের? কি বললি দাদি? ঘুরনচন্ডী? আবার বল। বলে না তো লেখা। নাতনিটা আসলে ওর খুব নেওটা। যেটুকু সময় বাড়িতে থাকে গায়ে গায়ে লেগে থাকে, যা কিছু দেখে আসে, শুনে আসে, গায়ে মাঠ বাগানের গন্ধ মেখে আসে, সব দাদির কাছে এসে বলা চাই।
জিজ্ঞেস করে, নদীতে যে জিন আছে বলিস, তুই দেখেছিস দাদি? সবাই তো যায়, তুই যাবি না খবরদার। জুলেখা বেওয়া জিনের সেই কিস্সা শোনায়, যা ও শুনে এসেছিল বিয়ে হয়ে এদেশে আসার পর। আব্দুলের বাবা তখনও আব্দুলের বাবা হয়নি। ওই শক্ত শরীরের মানুষটা ঘরে ডাকলে শাশুড়ির আঁচলে লুকিয়ে থাকতে চাইতো জুলেখা। বিয়ে হয়ে এ বাড়ি আসার আগে 2বার শরীর খারাপ হয়েছিল বাড়িতে। প্রথম রক্ত দেখে ভীতু জুলেখা মায়ের কোলে মুখ গুজেছিল, আর আব্বু বেরিয়েছিল পাত্রের খোঁজে। আর তারপরেই চোখের ওপর পর্দা ঢেকে এক দুপুরবেলা এই গ্রামে টমটমে করে এসেছিল, নিজের থেকে বড় শাড়িটা সামলে। খেতে বসে সেদিনও ও আরেক হাতা পোলাও নিয়েছিল জুলেখা। নতুন বিবির নাকি চাইতে নেই। বেশ পরবের ভোজ মনে হয়েছিল দুপুরটায়। আর ওই দুপুরটার পরেই জেনেছিল জিন আছে গোটা বাড়িতে। ভয় জড়িয়েছিল সবেতেই। এই বাড়ির মানুষগুলো দেওয়াল, গোয়াল ঘর, মাটি লেপা উঠান, বাড়ির পেছনে বাগান, বাগান দিয়ে হেঁটে যাওয়া নদীর পথ, ভয়ের কোনো অন্ত ছিল না। 2, আষাঢ় মানেই বৃষ্টি। বৃষ্টি আসে যখন গাছের সাথে পাতার দেখা হয়, আবার ক্ষেতের সাথে দেখা হয় তার ফসলের, যাতে পুকুর জানতে পারে তার গভীরতা। আর বুকের মাঝে জেগে ওঠা শুকনো ডাঙা, জলের কাপড় দিয়ে ঢেকে রাখা নদী, সারা শরীরে তখন বৃষ্টি ফোঁটা নকশি কাঁথা বুনে যায়। গরম তাওয়ায় দুধ যেমন ফলবল করে। মেয়েটির কাছে আসার মানে ভেতরে আসা, ঘরের ভেতর, মনের ভেতর। তখনও মন হয়নি ওর। ও শুধু সুযোগ পেলে বাগানে ঘুরে হেঁটে বেড়ায় নদীর পার বরাবর, আর জমিন বুড়োর কাছে কিস্সা শোনার বায়না করে। বাড়ি এসে দাদির গায়ে লেপটে থাকে, হিসেব দেয় সারাদিনের দেখাশোনার। জানিস দাদি, মনসা ঠাকুরকে ওরা নদীতে ডুবায় না, গাছের নিচে রেখে দেয় খাড়া করে। বৃষ্টির পানিতে গলে গেছে রং, আমার ভয় লাগে দেখে। কেন যাস আদারে বাদারে? ঘরে মন টিকে না তোর? মেয়ে ছেলে যেতে নাই বাগানে? বলতে পারে না চৌধুরীদের ওই বাগানের পশ্চিম দিকে, যেখানে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়া জমিটা শিকদার বাড়িকে খানিক জায়গা ছেড়ে দিয়ে ঢালু হয়ে সোজা গিয়ে মিশেছে নদীর পাড়ে, ওখানেই আব্দুলের বাবা শুয়ে আছে, আরো অনেকের সাথে। জুলেখা জানে ঠিক কোন জায়গাটায় বিছানা পেতেছে এই পাথরের মতো শক্ত মানুষটা। জমি থেকে ফিরে দুপুরে সুযোগ পেলেই একটু ঘুমিয়ে নিত, আর সে সময় পা টিপে টিপে চলতে হতো বাড়ির সবাইকে, পাছে শব্দে ঘুম না ভেঙে যায়। ছোট আব্দুলও জেনে গেছিল আব্বু ঘুমোচ্ছে। দুপুরের দাওয়ায় ভাতের টানে উঁকি মারা কাক তাড়াতে হয় এখন, হুস হুস। দাদি, আম্মির নামে তো বিবি আছে, সায়রার দাদিও বিবি, তুই বেওয়া কেন? প্রশ্নটা শুনে জুলেখা আকাশের দিকে চেয়েছিল। সেদিন আকাশে এমন মেঘ পড়েছিল, মন্ডল বাড়ির গাইটা কি জানি কি ভেবে ডেকেছিল ভর দুপুরে। তবে সেই সব শব্দ ছাপিয়ে কানে এসেছিল বেওয়া। তখন ও নাতনিটাকে যে যা খুশি নেমে ডাকতো। সুলতানা নামটা ওর গায়ে লাগেনি। 50 বছরের শরীরটার ভেতরে ততদিন একটা মন পাকাপাকি বাসা বেঁধেছে, স্মৃতিও। ওই পাথরের মতো শক্ত মানুষটার বুকের ওম ফিরে এসেছিল যেন। গরম লেগেছিল জুলেখার। সেই গরমে উত্তর দেওয়া যায় না। আব্দুলের বউ তখনও বুকের দুধ দেয় ছোট ছেলেটাকে। জুলেখা কাঁথা সেলাই করায় মন দিয়েছিল। এখন চলাফেরা নেই, ঘরে বসে সেলাই করতে পারে। বাচ্চাটা খুব বিছানা ভেজায়। নিজের বাড়ি থেকে টমটম করে এসেছিল এই গায়ে। হাড় ভাঙা পুতুলটাকে সঙ্গে নিতে চেয়েছিল, বারণ ছিল সবার। কাঁদতে চেয়েছিল, বারণ করেছিল সবাই। অভিমান হয়েছিল জুলেখার। রাগ করে স্মৃতিগুলো সব আটকে রেখে এসেছিল নিজের বাড়িতে। ওরা কেউ গায়ের সীমানা পেরোতে পারেনি। 3, সুলতান এখন বড় হচ্ছে। আকিকার সময়ও পায়নি নামটা, পেয়েছিল আরো পরে। তাই খুব যত্ন করে রেখে দেয় জেলের টকের ভেতর। জীবনের নিয়মেই বড় হচ্ছে। ও জেনে গেছে ওর থেকেও ছোট একটা প্রাণী এসেছে সংসারে। আব্বু আম্মি ওকে বড় বলে। কিভাবে মেনে নিতে হয় ও জানে না। কাছের সঙ্গে কথা বলে, দিনের সংসারে ঘুম মারে, আর দাদির কাছে জানতে চায় বড় হওয়া মানে কি। তুই কবে বড় হয়েছিস দাদি? যেদিন বেওয়া হলি। এখন বেওয়া মানে জানে সুলতানা। পাথরের মতো শক্ত শরীরের কালো কুচকুচে লোকটা যে কোনো জিনকে বশ করতে পারে, তা জেনে গিয়েছিল জুলেখা।
পান্তার শানকিতে মরিচ ভাজা দিতে ভুলে গেলে খাবার ছুঁড়ে ফেলে দিত। আবার নবান্নের পরেই বউয়ের জন্য টাউন থেকে হলুদ শাড়ি নিয়ে আসতো। মিনা বাজারে নিয়ে গিয়ে জিলিপি খাইয়েছে, তবু ভয় কাটেনি জলেখার। ত্রস্ত হয়ে থাকতো সেই বিয়ের পরের প্রথম দিনগুলির মতো। আব্দুল বড় হতেও সেই ভয় কাটেনি। প্রবল ঝড়ে সেবার ভেঙে গেল বাড়ি, উড়ে গেল চাল। পরদিন সকালে আমবাগানে বসেও কোথা থেকে জোগাড় করেছিল আব্দুলের দুধ আর নিজেদের ডাল চাল। সকালে মাটি খুঁড়ে উনুন আর দুপুরের আলো মরে যাওয়ার আগেই তুলে দিয়েছিল ঘর। এনে তুলেছিল জলেখা আর বাচ্চাকে। টের পেতে দেয়নি কিছু। নিজের গ্রামে এমন ঝড় দেখেনি জলেখা। শুধু বুঝেছিল লোকটার বুকের ভেতর একটা বড় পাখি বসে আছে। ঝড় উঠলে বড় পাখি তার ডানা দিয়ে ছানাপোনা আড়াল করে। বাগানে যেতে বারণ করেছিল মানুষটা। নদী দেখলে জিন ধরে বলেছিল। জলেখা প্রশ্ন করেনি। এই মানুষটার কথায় কোনো প্রশ্ন করা যায় না। শুধু কথাটাকে রেখে দিয়েছিল ঘরের কাঠের সিন্ধুকে। যায়নি কোনোদিন। নাতনিকেও বারণ করে। যান, তুমি তো জানো না এই পথ শুধু অতীতের দিকেই যায়। সুদীর্ঘ উপবাসের পর যেমন ক্লান্তি খেয়ে ফেলে ক্ষুধা আর সম্পর্কের অনুভব, তেমনি এই পথ ধরে হেঁটে যাওয়া মানুষ শুধু অভ্যাস শিখেছিল চলনে। কোথাও পৌঁছানোর কথা মাথায় ছিল না ওদের। লোহার মতো শক্ত মানুষটা যেদিন ঘোষণা করেছিল আর হাঁটবে না সে, প্রতিবেশীদের সেদিন কান্নার রোদ উঠেছিল। অথচ এমন পূর্বাভাস ছিল না কোথাও। টানা বর্ষায় বাড়ির সামনে জমে যাওয়া থকথকে কাদার উপরে এসে বসেছিল ফড়িং। খবর পেয়েছিল আজ বৃষ্টি থেমে যাওয়ার। সমস্ত রাতের ঘুমিয়ে থাকা বাতাস বৃষ্টি থামার উচ্ছ্বাসে হুমড়ি খেয়ে পড়ে। বাতাসে ফজরের আজানের সুর মিশে গিয়ে ধাক্কা মেরেছিল ঘরের দাওয়ায়। শুধু ঘুম ভাঙাতে পারেনি আব্দুলের বাবার। উনুনে কাঠ গোজার ফাঁকেও জলেখা জানতে পারেনি আর উঠবে না মানুষটা। ডানা গুটিয়ে নিল বড় পাখি। জলেখা সেদিন ভিড় থেকে বেরিয়ে আব্দুলের মধ্যে খুঁজেছিল সেই শক্ত মানুষটাকে, খুঁজেছিল চওড়া দুটো ডানা। আব্দুলের হাত ছোট, হেড দিয়ে জড়াতে পারে না আম গাছের গুড়ি। আল দেওয়া জমির মতো একা হয়ে যায় জলেখা। 5, নদী এবার হিসাব নিবে। কিসের হিসাব? বুঝে নিবে নিজের জমি জিরে। নদীর কি সুকুল আমিন পিতা আছে? জমিনগুলোর কথায় হাসে সুলতানা। এই সময়টা বড় ভয়ে কাটে গ্রামের মানুষদের। 4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। মানুষ টাউনে যায় না। যারা যায় তারা ফিরে আসে তাড়াতাড়ি, এসে দাঁড়ায় নদীর পাড়ে, নদীর মন বোঝার চেষ্টা করে। নদীকে চিনে ধরেছে। কালী পুজোর রাতে ঘর ওঠা সুবোধের বউয়ের মতো আছাড়ি পিছাড়ি খাচ্ছে। জলেখার কানে আসে ওদের কথোপকথন। এবার মনে হচ্ছে থেমে যাবে, আর হবে না। জলেখা জানে এসব নিজের মনকে প্রবোধ দেওয়া। আকাশের রাগ শান্ত হলেও নিচের গোসা থামবে না। সবাই নিজেদের কথার আড়ালেই অপেক্ষা করে ঠিক কখন যে শোনা যাবে শব্দটা। মাটির নিচে একটা গুমগুম শব্দ। পাড়ের মানুষ টের পায় নদীর তল কাটছে। একসময় জলেখা বেওয়ার মুখের দাগের মতো সরু দাগগুলো আরো মোটা হয়, চড়া হয়, কুৎসিত ফা মুখ করে গিলে নেয় সব ভরসা। ঝুপ। হ্যাঁ রে, মণি এখনো আসেনি? আব্দুল নাকি ওর বউ কার জন্য প্রশ্ন ছুড়ে দিলেও নিজেও জানে না। আসলে নিশ্চিন্ত থাকতে পারে না জলেখা। ওই নাতনিটা কোনো কথা শোনে না। বৃষ্টি মাথায় নিয়েই দাঁড়াবে গিয়ে প্রিয় বাগানে, আর কে জানে হয়তো নদীর পাড়েও। উদ্বেগের সঙ্গে কৌতূহল ছিল। ওর কাছেই খবর পায় জলেখা আসলে। সেলিম কাকার বেগুনের জমিতে পানি উঠেছে। ওই বেগুনের জমির পরেই তো গোরস্থান। মানুষটা শুয়ে আছে। ঘুমালে পা টিপে টিপে চলাফেরা করতে হয়, নইলে ঘুম ভেঙে যাবে। জলেখার মনে কু ডাকে। মঙ্গলবার মন্ডল পাড়ার বউগুলো ফুল নিয়ে গান গেয়ে পুজো করলো, তবু নদী শান্ত হয় না। মনে হয় এবার নদীর রাগ একেবারে মাথায় চেপেছে। এমন রাগ ছিল ওই পাথরের মতো শব্দ মানুষটার। 6, বৃষ্টি মাসে জন্মায় যারা, মেঘের সঙ্গে তারা সই পাতায়, এক্কা দোক্কা খেলে, পুতুলের বিয়ে দেয়, অভিমানে ঠোঁট তোলায়। তারপর একদিন মেঘও বড় হয় মেয়েটির সঙ্গে। মেয়েটি ঘাড় বেঁকিয়ে তাকায়, মেঘ ওর বিনুনি ছুঁয়ে দেয়। এই ভূখণ্ডে কালো মেঘের চাদরের নিচে আমবাগান, গাছপালা, খাল, ঘরবাড়ি দমবন্ধ হয়ে পড়ে আছে। কৌতূহলে মুখ তোলে সুলতানা। মেঘ ছুঁয়ে যায় ওর নাক, দাল, কপাল, চিবু। আন মানুষের স্পর্শে কেঁপে ওঠে শরীর। ফিসফিস করে বলে, অসভ্য। পায়ের নিচে ভেজা মাটি, ওপরে দেখা যায় না। ঘাসের গোড়ায় এখনো জল জমে আছে।
বৃষ্টি থেমেছে কাল বিকালে, তারপর থেকে শুধুই আকাশের গর্জন আর নদীর উথাল পাতাল। বৃষ্টির দাগ পড়িয়ে আছে গোটা গ্রাম জুড়ে। সুলতানা বাগানে যায়নি, এখানে বাঁশ আর ত্রিপলের সংসার। হাত দিয়েই মাটি খুঁড়েছে গায়ের মানুষ। চারা রোপার গর্ত নয়, মানুষের দুঃখ বোনার গর্ত। নদীকে সেই রাতে ঝিনে ধরেছিল, পহল এসে ধাক্কা দিচ্ছিল পাড়ে, আর মাটির নিচে শব্দ শোনার আগেই ধপ ধপ করে ধসে পড়ছিল মাটি। কি শব্দ সে রাতে! চৌধুরী সাহেবের ফজলি আমের বাগান, সরকার টোলার একতলা মসজিদের বালু কাদা ইটের দালান, সবকিছু গিলে নিল রাক্ষসী। কত কি দাতর! নিজেদের ঘরের বাঁশ টালি খুলেছে মানুষ ব্যস্ত হাতে। বাগানে বৃষ্টির মধ্যেই হ্যাজাক বাতি, দিনের মতো আলো ঝকঝকে। ভ্যানে করে সংসার নিয়ে উঠে আসছে ভেজা মানুষগুলি। বৃষ্টি নেই এখন, কাঁথা মুড়ি দেওয়া সূর্য ঘুম থেকে উঠতে চায় না এই সকালবেলা। যাদের ভিটে নদী এবার আসেনি, তাদের জন্য আছে এক অস্বস্তি। বর্ষার পানি সরে বেরিয়ে আসে কাদার মতো থকথকে এক দ্বিধা লেগে আছে ওদের শরীরে। দাদি, এই দাদি, কি হয়েছে তোর? কুপি জ্বালাসনি কেন? দুধদার করে এসে হাজির হয় সুলতানা। ঘরে ঢোকার আগে একবার দাদির ফুটকিতে ঢু মারা চাই। এখানে আলো ঢোকে না, এমন দিনগুলোয় বিকেল থেকেই কুপি জ্বালাতে হয়। এই আধো অন্ধকার অভ্যেস হয়ে গেছে জলেখার। বেশি আলোতে চোখে কেমন ঝাপসা দেখে। দেখার জন্যই নাতনিটার চোখ ভার নেয়। কোথায় হ্যারিকেন, কোথায় দেশটাই সব জানা আছে মেয়ের। আলো জ্বলে ওঠে অভ্যস্ত হাতে। জানিস দাদি, শিকদার বাড়ির পাগলা ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে গাছের সঙ্গে। খালি ছুটে যেতে চাইছে ভিটায়। যাবে কোথায়? কিছুই তো নাই, নদী সব খেয়ে নিয়েছে ওদের। সুলতানা সারাদিন খুঁটে খুঁটে তুলে আনা খবরের ঝাঁকুরি যার কথা। জলেখা কথা বলে না। বাইরে দিন পুরোনোর আলো। সুলতানা মানে ওর গায়ে লেপটে থাকা মনির চোখ দিয়ে দেখতে পায় সেলিমের বেগুন ক্ষেত, শিকদার বাড়ির 3 পুরুষের ভিটে, যেখানে লক্ষ্মী পুজোয় বড় ধুম হতো এক সময়, চৌধুরীদের আমবাগান, সব গিলে নিয়েছে নদী। নদী এখন শান্ত, সেই রাতের কথা সব ভুলে গেছে যেন। বাগানটা নেই, নেই বাগানের জমিনগুলো। বৃষ্টি মাসে জন্ম নেওয়া মেয়ের কিস্সা শুনবে কার কাছেও? দাদির তেল চিটে কোলে মুখ গুজে ওর আদরের মনি, আর জলেখা এখানে বসেই শুনতে পায় শান্ত নদীর ছলাচ্ছল। গোরস্থানটা গিলতে যার একটা রাতও লাগেনি, সঙ্গে ওই পাথরের মতো শক্ত মানুষটাকে। অনেকদিন পরে আরেকবার বেওয়া হওয়ার স্বাদ পায় জলেখা। বিকেলের এই সময়টা মনে হয় আকাশ থেকে কমলা রঙের একটা রাস্তা ওদের ভিটে পর্যন্ত নেমে এসেছে, তুই অসমবয়সী বন্ধুকে নিয়ে যাবে। ধন্যবাদ। মৃত্যু ছুঁয়ে আছে দুটো গল্পেই। তো পরের গল্পকারকে ডাকি। পরের গল্পকার হচ্ছেন উমা দাস ভট্টাচার্য। সেটা হচ্ছে জন্ম 1964 সাল, বেড়ে ওঠা 63 হবে। আচ্ছা, বেড়ে ওঠা মালদহ জেলায়, রিটায়ার্ড ডিভিশনাল ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ পর্ষদ। কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় প্রকাশিত উপন্যাস পালকে রৌদ্র রং সোপান, গল্প সংকলন খোলা তরঙ্গ সোপান, মায়া সফর উড়ান, জোছনা চলন উড়ান, বিভিন্ন সময় ছোট গল্প প্রকাশিত, অনুষ্টুপ, কথা সাহিত্য, 21 শতক, পরম্পরা, কথা সোপান, উত্তরবঙ্গ সংবাদ, রূপান্তরের পথে এবং রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকায়। বোঝাই যাচ্ছে আপনি অনেকদিন ধরে লিখছেন, বহুকাল লেখালেখির চর্চা চলছে। শেষ গল্পটি আমরা আপনার কাছ থেকে শুনে নেব। গল্পের নাম যাপন, একটি অপ্রেমের গল্প। অপালা ডাইনিং রুমের মাঝখানটায় এসে দাঁড়ায়, কাঁধের ব্যাগটা সোফায় নামিয়ে রাখে। অজান্তেই সিলিং এর দিকে চোখ চলে যায়। ফ্যানটা চালিয়ে দিয়ে ছত্রখান হয়ে থাকা মেঝের দিকে তাকিয়ে থাকে। ছড়িয়ে থাকা আধ ভাঙা বুদ্ধমূর্তি, ফ্রিজের ওপর থেকে গড়িয়ে আসা ফ্লাওয়ার ভাস, সোফার নিচে গড়াগড়ি যাওয়া কুশন। অপালা চুপ করে দেখে। অপালার পায়ের কাছে এসে চুপ করে বসে পড়ে গোল্ডেন রিট্রিভার দুটো। অপালা পা সরাতে যেতেই হাত থেকে ছিটকে পড়ে মোবাইলটা। অপালা জানে গিজগিজ করছে অনেকগুলো মিসড কল। ও জানে কলগুলো কার। রিং ব্যাক করা জরুরি, কিন্তু করতে পারেনি। নামিয়ে রাখা কাঁধের ব্যাগটার দিকে ওর চোখ পড়ে।
ব্যাগটার মধ্যে ওর মন আছে, মুক্তি আছে। প্রায় 1.5 যুগ পর ও আবার শুরু করেছিল। অনভ্যাস বাধা দিচ্ছিল, তবু সময়ের মোর্চেগুলো ঘষে ঘষে যতটা পারে তুলে ফেলছিল। কিরে, ফোন করেছিলি কেন? আমি আবার শুরু করেছি। কি আবৃত্তি? কবে থেকে? এই তো মাসখানেক। অপালা ঠিক করে রেখেছিল সুমনদাকে জানাবে, তবে ভেবেছিল একটু থিতু হয়ে যাবে জানাবে। সুমনদাকে ও সব বলে, সারা জীবন ধরেই বলে এসেছে, শুধু ঠিক সময়ে ঠিক কথাটা বলা হয়ে ওঠেনি। আর বলবেই বা কি করে? বলবে বলবে করতে করতেই তো বাবা বলে উঠেছিল, কাল বিকেলে রেডি হয়ে থাকবে, ওরা আসবে। ওরা কারা? অপালার হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হওয়ার জন্যই নাকি অপেক্ষা করছিল ওরা। মেয়েদের একটা বয়সে ওরা আসবে মানে কারা আসবে সে কি বলে দিতে হয়? মা শুধু বলেছিল, ওই তো জয়ন্ত, ওর বাবা মা আর কাকা কাকিমা। জয়ন্তদের চিনত অপলা, বাবার অফিসের এক সাপ্লায়ারের ছেলে। হয়তো ভালো ছেলে, হয়তো ব্যবসাপাতিও ভালোই করে, হয়তো বাড়ি ঘর দুয়ার সবই আছে, কিন্তু অপলা তো আর ভাবেনি। ওর হয়ে বাবা ভেবেছে, মা ভেবেছে, জয়ন্তদের বাড়ির লোকজন ভেবেছে, শুধু অপলাই ভাবি। অপলা ভাবার আগেই ওর হয়ে অন্যরা ভেবে দিয়েছে। সে নিজের মতো করে, অপলার মতো করে নয়। পজিটিভ। অপলা বুঝতে পারেনি প্রথমে। জয়ন্ত দোকান থেকে একটু আগে আগেই ফিরেছিল সেদিন, পা টিপে টিপে অন্যরকম ভাবে, চোখে খুশির ঝিলিক। অপলা রান্নাঘরে কি করছিল আজ আর মনে নেই। খুশি আর জয়ন্ত পেছন থেকে অপলাকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে কানে কানে বলেছিল কথাটা। অপলা ভুলেই গিয়েছিল সকালে ইউরিন টেস্টের জন্য স্যাম্পেল নিয়ে গিয়েছিল জয়ন্ত। জয়ন্তর উচ্চারণে অপলার ধক করে উঠেছিল মনটা। জয়ন্ত চোখ দেয়নি, বলেছিল, কি তুমি খুশি হওনি? অপলা চেয়েছিল কি এত তাড়াতাড়ি? 1 বছর তো হয়নি, একটু ঘুরতে ফিরতে চেয়েছিল কদিন। তুমি একা একা থাকো, আমি সারাদিন বাইরে বাইরে, সেই অপালার জন্য ভেবে দেওয়া। অপালার মতো করে নয়, নিজের নিজের মতো করে। কেন বাইরে বাইরে? তো কি, যখন ঘরে থাকো সেই খুশির মুহূর্তগুলো, যখন বাইরে থাকো তখন যে অপালা একটু একটু করে তরঙ্গ খুলে খুলে দেখে আর খুশি হয়, আবিষ্ট হয়। আবার ফিরে আসলে কিভাবে নতুন করে আবিষ্ট হবে সেটা বুঝি কিছুই না। অপালাকে অপালার মতো করে ভাবার সুযোগই দেয় না কেউ কোনোদিন। শাড়ির নিচে টান পড়তেই অপলা উঠে দাঁড়ায়। ডাগর ডগর অফ হোয়াইটের ওপর ছিটছিট, ডন, পুরুষ। খয়েরি জমিনের ওপর নাকি নিচে সাদা ব্রাসোয়াসের মতো শরীর, লিজা, নারী। কুই কুই আওয়াজ করতে করতেই দুজন অপলার পা যাচ্ছে। অপলা নিচু হয়ে তাকাতেই দুজনে প্রশ্রয় পেয়ে তার কোলে উঠতে চায়। কি হলো, ফোন তুলছিল না কেন? 10-15 মিনিটে 6-7 বার ফোন বেজে উঠেছিল। অপলা বুঝতে পেরেছিল রিংটোন ওর দূরে রাখা ব্যাগ থেকেই আসছে। অপলার ধরার উপায় ছিল না, ভুলে গিয়েছিল সাইলেন্ট মোডে রাখার কথা। রিহার্সাল থেকে উঠে যেতেও পারছিল না। শ্যামার কাহিনী তখন চূড়ান্ত পর্যায়ে। থেমে যাবে সবাই, কেটে যাবে তাল। স্টেজ রিহার্সালে সবার কাছে বেসুরো রাখছিল রিংটোনটা। অপলার দিকে তাকাচ্ছিল সবাই। শেষমেশ ফাঁক পেতে একবার উঠে গিয়ে ধরেছিল কলটা। কি বলছো? অপলার প্রশ্নে খেকিয়ে উঠেছিল জয়ন্ত। কুকুর দুটো চিৎকারে পাড়াপড়শি পাগল হয়ে যাচ্ছে। তুমি জানো না ওদের খাওয়ার সময় হয়ে গেছে? রিহার্সাল শেষ হয়নি, তুমি তো বলেছিলে আজ তুমি ওদের খাওয়াবে। অপলার কথায় জয়ন্ত বলেছিল, আইপিএল এর খেলা আছে, খেয়াল ছিল না, আমি দোকানে বসে দেখছি। কেন, বাড়িতে কি হলো? আজ তো রোববার, তুমি বলেছিলে বাড়িতে দেখবে। বাড়িতে হয় নাকি? কুকুর দেখে কেউ আসতে চায় না। অপলা নীরব হয়ে গেছিল। সুমনদা রিহার্সাল দাঁড়াতে দাঁড়াতেই ওকে ইশারা করেছিল চলে যাওয়ার জন্য। ওর হয়ে সুমনদা ভেবে দিল। অপলা ডাইনিং এ ছড়িয়ে থাকা জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকে। সোফা থেকে ব্যাগটা নিয়ে চেন খোলে। মাথার জন্য নকল ফুল, কানের জন্য নকল দুল, গলার জন্য হার, চুড়ি, বালা, সব নকল, সব ম্যাচিং। লিপস্টিক, উত্তরীয়, এসবই প্রোগ্রামের দিন লাগবে। টিপের পাতাটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে অপলা। তখনই পায়ের নিচে শাড়িতে আবার টান পড়ে অপলার। সমস্ত সাজের জিনিস সোফায় ফেলে রান্নাঘরে গিয়ে ঢোকে অপলা। নামিয়ে আনে আটার টিন, জলের মগ, চাকতি, বেলনা। বাড়িতে আটা নেয়, জল দেয়,
20খানা রুটি হবে। মা, পেয়েছো জিনিসটা? ছেলের ফোন পেয়ে অপালা সেদিন শুধু বলেছিল, পেয়েছি। তুমি খুশি হওনি? সারা জীবন সবাই নিজের নিজের মতো করে ভেবে নিয়েছে তারা যা সিদ্ধান্ত নেবে তাতেই অপালা খুশি হবে। কলকাতায় পড়তে যাওয়া অপালার ছেলে তখনও ঠিকঠাক বড়ই হয়নি, সেও অপালার ভাবনা আগেই ভেবে দিচ্ছে। কি কিউট না বাচ্চা দুটো? হ্যাঁ, অপালা আস্তে করে বলেছিল। অপালা সেদিন ভোরবেলা বুঝতে পারেনি জয়ন্ত হঠাৎ স্টেশনে গেল কেন। জয়ন্ত শুধু যাবার আগে মুচকি হেসে বলেছিল, তোমার জন্যই যাচ্ছি, চমকে দেব। জয়ন্ত ফিরেছিল। ছেলে কলকাতা থেকে ট্রেনে বাচ্চা দুটোকে পাঠিয়েছিল। আমিও তো বাইরে, বাবাও সারাদিন দোকানে, তুমি সারাদিন বসে বসে বোর হবে তাই। অপালা বলতে পারিনি, ও অন্যরকম ভেবেছিল সুমনদাকে বলবে আমি আবার শুরু করতে চাই। অপালা চুপ করে আটা মাখতে থাকে। ডন আর লিজা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ওর আটা মাখা। ওর আটা মাখা শেষ হলে লেচি হবে, ওরা দেখতে থাকবে। ওর লেচি থেকে রুটি বেলা হবে, ওরা নড়বে না। ওর রুটি শাঁকা হবে, ওরা তখনও নড়বে না। ও ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করতে গেলে ওরা প্রথমে উচ্চাটন হবে। ওদের পাত্রে ঢালার সময় ওরা ধৈর্য হারাতে থাকবে। প্রথমে নিজেদের মধ্যে গুটি গুটি ঠেলতে ঠেলতে পায়ে পায়ে ঢুকে পড়তে চাইবে। অপালা ওদের খাবার দিয়ে সরে গেলেই ওরা ঝাঁপিয়ে পড়বে খাবারের থালায়। ট্যাঁ ট্যাঁ করে কলিং বেল বাজতেই অপালার ঘোর কাটে। দরজা খুলে দেয় সদরের। এসেছো? আরে ফোন করবে তো। অপালা কিছু না বলে ডাইনিং রুমে এসে বসে। জয়ন্ত বলে যায়, ওরা খিদের চোটায় বন্ধ ঘরে চেঁচামেচি করছিল, পাশের বাড়ির মালিকটা থাকতে না পারে ফোন করেছিল। অপালা চুপ। আরে ওদের ব্যাপারটা তো দেখতে হবে নাকি? অপালা তবুও চুপ। রিহার্সাল বলে তো আর ওরা খিদে চেপে রাখতে পারবে না। অপালা আস্তে আস্তে বাথরুমে ঢুকে যায়। ভিতর থেকে জয়ন্তর গলা শুনতে পায়, কিন্তু বোঝার চেষ্টাও করে না। অপালা বাথরুম থেকে বেরিয়ে এসে ডাইনিং এসে দাঁড়াতেই চমকে ওঠে। ডন আর লিজা মেলে ওর প্রোগ্রামের সমস্ত গয়না সাজ সোফা থেকে নিচে ফেলে মুখে নিয়ে খেলছে। অর্ধেক গয়না কুটি কুটি। ওরা অপালাকে দেখেই ছুটে এসে আনন্দে লাফাতে লাগলো। ওরা ঘিরে ডাকতে শুরু করলো ওকে। ওরা কি ভাবছিল অপালা ওদের সঙ্গে খেলতে পেলে খুশি হবে? অপালার কান্না আসার থেকেও মনে হচ্ছিল ওরাও অপালার আগেই অপালার খুশির কথা ভেবে ফেলেছে। জয়ন্তর পাশ দিয়েই মোবাইলে কথা বলতে বলতে নিজের মনে বাথরুমের দিকে চলে যাচ্ছিল একটা গামছা পরে। কোনো দিকেই খেয়াল নেই ওর। অপালার মনে হলো জয়ন্ত বলে কেউ নয়, শুধু দুটো অন্ডকোষ তাকে পাশ কাটিয়ে বাথরুমের দিকে চলে গেল। ধন্যবাদ। 3টে গল্পই শুনে নিলাম। আমি আমাদের যারা গল্প আলোচনা করেন কিছু মানুষকে তো আমরা জানি, তারা এখানে আছেন উপস্থিত, তাদেরকে তো আমরা নিশ্চয়ই বলতে। এছাড়া যারা এই 3টি গল্প সম্পর্কে কিছু বলতে চান দয়া করে জানাবেন, দয়া করে হাত তুলবেন। প্রত্যেকেই সামান্য কিছু সময় যদি বলেন ভালো লাগবে। একটু হাত তুলে জানাবেন যে কে বলতে চাইছেন, কেউ কিছু বলতে চাইছেন কিনা। একটু হাত রেজ করবেন। দেখুন একটা বোতাম আছে হাত রেজ করার, সেটা টিপে জানানো যেতে পারে। যদি কেউ না জানান তাহলে আমি ডেকে নেব। আমি এখন অব্দি কাউকে দেখতে পাচ্ছি না হাত তুলতে। তাহলে আমি এবার ডাকছি। আমি প্রবুদ্ধ মিত্রদাকে বলছি কিছু বলতে। আমি প্রথম এলাম এইরকম অনলাইন গল্প পাঠের অনুষ্ঠানে কথা বলার। আপনাদের আগের একটা অফলাইন অনুষ্ঠানে আমি ছিলাম, গল্প পাঠও করেছি। যাক, যেটা বলার সেটা হচ্ছে খুব অল্প পরিসরের মধ্যে 3জনের গল্প শোনা। 3জনেই অত্যন্ত বাচিক অর্থে অত্যন্ত স্পষ্ট উচ্চারণে নিজেদের লেখা রচনাটা আমাদের কাছে তুলে ধরতে পেরেছেন। কোথাও অস্পষ্টতা লক্ষ্য করা যায়নি। এই জন্য 3জনকেই প্রথমে ধন্যবাদ। পাঠের একটা সুখ ওদের পাঠে একটা সুখ পাওয়া যাচ্ছিল, শ্রুতি সুখ। আর প্রত্যেকটা গল্প ছোট গল্প খুবই, কিন্তু প্রচন্ড
ওই আর কি, মানে একটা শকের মতন, প্রায় এত আহ, বৈদ্যুতিক শকের মতন প্রত্যেকটা গল্পের ভেতরে ভেতরে রয়েছে আলাদা আলাদা ভাবে। আমি প্রথমে বোধহয় শুভ্রজিতের গল্প শুনলাম, নামগুলো সবটা মনে না থাকলেও শুভ্রজিতের গল্পটা নান্টু শেখের গোপন কথা, এটা আমার মনে পড়ছে। গল্পটা চমৎকার গল্প, বোঝা না বোঝার মানে কোনো রকম প্রেডিকশন ছিল না গল্পটা কোথায় যাচ্ছে। এটাই হচ্ছে একটা গল্পের, ছোট গল্পের সবচেয়ে বড় চমক থাকে, যেটা শেষের দিকে সেইটা ও রাখতে পেরেছিল। যে ঘর বা ভিটে থেকে ওকে উচ্ছেদ করা হলো, সেই ঘরটার নিচে যে একটা কোনো প্রাণ রয়ে গেছে, যেটা পরে মন্দিরের দাবিদার হয়ে উঠতে পারে, সেই কারণে আমাদের সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই জোরালো বক্তব্যটা উঠে এসছে ওর মধ্যে। গল্পটা আমার চমৎকার লেগেছে। ধন্যবাদ শুভ্রজিৎ। পরের জন শুভ্র মৈত্র। এই গল্পটার নামটা কি আরেকবার বলা যাবে শুভ্র? আমি যদি পাখি বৃষ্টি বৃষ্টি মাসের মেয়ে, আচ্ছা, বৃষ্টি মাসের মেয়ে, হ্যাঁ হ্যাঁ। এই শুভ্র, আপনার এই গল্পটা তো পুরোপুরি একটা কাব্যিক দোতনা ধরে রেখেছে। মানে আমার বিষয় নিয়ে কিছু বলার, আলাদা করে বলার আগে যেটা বলি, আপনার গল্পের আঙ্গিকটাই গল্পটাকে আমাদের মধ্যে ধরিয়ে দিয়েছে। যে মাটি নদী গ্রাস করে, যে মাটির মধ্যে বা যে জায়গার মধ্যে একটা অন্য ভৌতিক ব্যাপার রয়েছে, সেটা আমাদের এই জীবন এবং আমাদের এই পরম্পরা মিলিয়ে যেখানে পৌঁছে দেয় আপনার গল্প, সেটা একটা বিশাল সময়কে ধরে। এটা বিরাট 3-4 পুরুষ আগে থেকে আর আজকের দিন অবধি এসে একটা ছোট মেয়ের তার কৌতূহল, তার বেরিয়ে যাওয়া বাইরে, তাকে দিয়ে আপনার এই গল্পের দোতনাটা আপনি আনতে চেষ্টা করেছেন। খুব চমৎকার লেগেছে, আপনার ভাষাটাও খুব ভালো লেগেছে শুভ্র, ধন্যবাদ। এবং শেষকালে উমাদাস বাবু এদের সকলের চেয়ে বয়োজ্যেষ্ঠ, এবং তার লিখন ভঙ্গিমা বা গল্পের বিষয় সবটা মিলিয়েই আমি বলছি, এই যাপন গল্পটা হচ্ছে বাকি দুটো গল্পর থেকে একটু আলাদা। এই অর্থে সেটা হচ্ছে যে ওই দুটো গল্পের যে পটভূমি বা প্রেক্ষাপট খানিকটা খানিকটা মাটির গন্ধ আছে, আর এখানে যে নাগরিক জীবনের একটা টানাপোড়েন রয়েছে, সেই টানাপোড়েনের মধ্যে একজন নারীর মুক্তি বা স্বাধীনতার মনটা কোথায় চাপা পড়ে যাচ্ছে আমাদের সমাজে, সেইটাকে তুলে ধরা হয়েছে। চমৎকার তার ব্যাপারটা, তার বাস্তবতা সব মিলিয়েই আমরা এগুলোকে দেখতে পাই। এবং পুরুষ মানুষ আসলে কি একজন মুক্তিকামী নারীর কাছে, সেটা একদম শেষ লাইনে উনি ব্যক্ত করেছেন। এটাই গল্পের চমৎকার একটা স্ট্রাইকিং জায়গা। ধন্যবাদ উমাদাস বাবু, 3টে গল্পই আমার কাছে 3 রকম ভাবে ভালো লেগেছে। ধন্যবাদ। এবার আমি কাকে যে ডাকি সেটা ভাবছি বারবার। আমাদের সভাপতি, কথামালার সভাপতি আছেন অমিত ভট্টাচার্য। অমিত দা যদি 2-4 কথায় কিছু বলেন তাহলে ভালো লাগবে। আমাদের কথামালার তরফ থেকে যারা আজকে অনুষ্ঠানে জয়েন করেছেন বা যারা গল্পকার, প্রত্যেককে আমার অভিনন্দন এবং ধন্যবাদ। আপনারা আমরা যে প্রয়াস প্রথম থেকেই জারি রেখেছি, অর্থাৎ বিভিন্ন জায়গার, বাংলার বিভিন্ন জায়গার গল্পকারদের তুলে আনা, অর্থাৎ তুলে আনা বলা ঠিক না, তাদের যে গল্প, তাদের সেরা গল্পগুলো পাঠক এবং শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে তারা নিজেরা সেরা গল্প পাঠ করে তাদের পরিচয় স্থাপন করবেন পাঠক সমাজে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আপনারা আপনাদের সেরা গল্পগুলো কথামালায় আনবেন, পাঠ করবেন। আশা করি ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবো। আমি এইটুকু বলেই আজকে রাখছি। আমি একজন ওয়েট করছেন, ফলে আমি আর ওয়েট করতে পারছি না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি মালদা থেকে বলছি, মালদারই 3 জন গল্পকার, আর 3 জনই আমার ভাই।
শুভজিতের গল্প নিয়ে বলি। শুভজিৎ একটা অন্যরকম গল্পকার, অন্যরকম লেখা লেখে। শুভ্রর লেখা নিয়ে বলতে পারি আমি, যে শুভ্রর লেখাটা আমি চোখে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? যে আমি গঙ্গা ভাঙন আর সেই রিলিফ, সেই এলাকা, আমি নিজে ওখানে চাকরি বাকরি করেছি, আমি জানি শুভ্রর গল্প অসাধারণ একটা গল্প। আর উমার গল্পটা একটু ক্লাসিক্যাল, উমার গল্প ক্লাসিক্যাল আমি মনে করি। আমি এইটুকু বলতে পারি ওদের গল্প নিয়ে। আর নিজের দইকে তো কেউ টক বলে না। আমার তিনটাই আমার ভাই, আমার দই কখনো টক হবে না। থ্যাংক ইউ। বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, একটা তো স্বাভাবিক আপনাদের মানে স্থানিক একটা বা ভৌগোলিক একটা বিশেষত্ব তো আছেই, সেইখান থেকে আপনি কথাগুলো বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী রাখছি মৌ চ্যাটার্জিকে। আপনি আপনার মাইক্রোফোনটা একটু অন করবেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার, আমি মৌ চট্টোপাধ্যায়, এবং মানে এক প্রকার চাঁদের হাটের মধ্যে মাটির ঢেলা। আমি একদমই কোনো গল্পকারের মধ্যে পড়ি না, আমি নিতান্ত একজন সাধারণ পাঠক। আমিও মালদা থেকেই, তবে চাকরি সূত্রে 15-20 বছর ধরে মালদায় আছি, কিন্তু অরিজিনালি কলকাতার। এখন এত দীর্ঘদিন ধরে এখানে থাকার ফলে এখন এখানকারই। এবং যে 3জন গল্প পাঠ করলেন, তাদের প্রত্যেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং যে সমস্ত বইয়ের নাম আপনারা করলেন আর কি, রাষ্ট্রের গন্ধ, শুভজিৎ ভাদুড়ীর বিলকিস বেওয়া, অন্যান্য গল্প, তারপরে শুভ্র মৈত্রের নুন সাবানের গল্প, লেবু পাতার গন্ধ, প্রত্যেকটা বই কিন্তু আমার বুক সেলফে রাখা সংগ্রহে রয়েছে, এবং প্রত্যেকটা গল্প আমার পড়া। সেই জন্য নিজেকে খুব মানে ধন্য মনে করছি। ভালো লাগছে যে এই 3জন গল্পকারকে তাদের গল্প পড়া শুনলাম, এবং এটা সত্যি কথা যেটা বলা হলো যে বাচিক শিল্পী মানে বাচিক সত্তা হিসেবেও বেশ তাদের ভালো লাগলো, বেশ গল্প শুনতেও ভালো লাগলো। এক্ষেত্রে শুভ্রজিতের গল্পের কথা বলি। ওর যে রাষ্ট্রের গায়ের রং, এই বইটি পড়ে আমি রীতিমতো ওর কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলাম গিয়ে। এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল, মানে আমি শিহরিত হয়েছিলাম। এবং ওর কাছ থেকে রীতিমতো ওই মালদা পুনশ্চের কথা যেটা ও আলোচনা করলো, সেখানে আমরা প্রায়শই আড্ডা দিতে যাই। শুক্রবার করে আমাদের আড্ডা বসে, অন্যান্য দিনও হয়তো কোনো কোনো সময় আমরা টুকি টাকা মারি। তো সেখানে ওর গল্প পড়ে এতটাই আপ্লুত হয়েছিলাম, আমি রীতিমতো ওর অটোগ্রাফ নিয়েছিলাম। এবং এখানে যে গল্পটাও পড়লো, যে নান্টুর কথা, এবং ওই যে ওই জায়গাটা এক জায়গায় রয়েছে যে কেমন আছিস মা, গলা ধরে আসে টান্টুর, একটিবার কাছে আয়। অসাধারণ, অসাধারণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তবে আর একটা জিনিস, আমার একটা সাজেশন রয়েছে, এরা প্রত্যেকেই যে গল্পগুলো পড়েছে এটা মনে হয় প্রকাশিত, প্রত্যেকে যদি সেই বইয়ের নামটা উল্লেখ করতো তাহলে বোধহয় ভালো লাগতো। এটা যেমন রাষ্ট্রের গায়ের রঙেরই একটা গল্প ছিল। আর শুভ্রদার যে গল্পটা পড়েছে, আমি ঠিক এখন এই মুহূর্তে মনে করতে পারছি না এটা কোন বই থেকে উনি পড়েছেন, মানে আমি ওনার কোন বইতে এটা পড়েছি। এই যে বেওয়া কথাটা উনি মানে উল্লেখ করলেন বারবার, এবং শুভ্রদাকে নিয়ে আমরা বারংবার বলি যে উনি একদমই রোমান্টিক না, মানে প্রকৃতি নিয়ে উনি একদম মাথা ঘামান না, কিন্তু ওনার লেখায় আজকে আমরা পেয়েছি যে বর্ষা মাসে জন্ম যে মেয়ের, তার সাথে এই যে আষাঢ়ে মাসের বর্ষার সাথে একটা মেলবন্ধন সেখানে উনি গড়ে তুললেন। সেখানে কিন্তু একবারও আমার মনে হলো না শুভ্র মৈত্রকে উনি প্রকৃতি দেখেন না, কারণ উনি নিজেই বলেছেন উনি পেশায় শিক্ষক, নেশায় সাংবাদিক। তাহলে লেখনীটা ঠিক কোথায় আছে সেইটা জানি না, কিন্তু প্রকৃতিটা কিন্তু এখানে উঠে এলো। আর ওই যে দামাল মেয়ে, তুই বাইরে বেরোচ্ছিস কেন, ভেতরে থাক, এটা কিন্তু খুব কমন একটা, মেয়ে হিসেবে নারী হিসেবে বলতে পারি এটা খুব কমন একটা ল্যাঙ্গুয়েজ, যে এত রাত্রি করে কেন বাড়ি। আমরা শহরে নাগরিক জীবনেও এটা দেখি, আর গ্রামের জীবনেও নিশ্চয়ই এটা পাই। তারপরে যে নদী ভাঙনের যে গল্প, এটা যেহেতু আমি কলকাতা শহরে মানুষ হয়েছি, আমার কাছে
একদমই অধরা ছিল। মানে রীতিমতো আমি 2018-তে প্রথম এখানে দেখেছি খুব কাছ থেকে আর কি, নদী ভাঙনকে দেখেছি বা বন্যাকে দেখেছি। আমার কাছে কিন্তু এটা নিয়ে একটা রোমান্টিসিজম ছিল। বানভাসী এলাকা দেখতে যাচ্ছি, ছবি তুলছি, সেই সব জায়গাগুলো দেখতে যেতাম। কিন্তু সেখানে তার আত্মার মধ্যে, সেখানকার মাটির মধ্যে যে মানুষের যে দুঃখটা লুকিয়ে আছে, এটা কিন্তু কোনোদিন আমি শহরের জীবনে বড় হয়ে ওঠায় উপলব্ধি করতে পারিনি। এখানে কিন্তু মানে এর যে একটা প্রচন্ড যে কান্না, সেটা এখানে এসেই আমি প্রথম বুঝতে পারি। আর এরপরে আসি উমাদার গল্পে, উমাদাস ভট্টাচার্যের গল্পে, যেখানে তিনি অপালার কথা বলেছেন। দুটো জায়গা ভীষণ ছুঁয়ে গেল আমাকে। সেটা হচ্ছে ওরা আসবে, আমরা জানি এই ওরা কারা। এই যে বললেন এই বয়সের মেয়েদের ওরা মানে কারা বোঝাতে চাইছে, মানে মেয়ে দেখতে আসবে, লোকজন আসবে, 5 জন আসবে, মেয়েকে দেখতে আসবে। এবং তারপরে তার ইচ্ছার বিরুদ্ধে তার হয়তো কখনোই তার মতামত নেওয়া হচ্ছে না, এবং যা ইচ্ছা হচ্ছে সেটা তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে বাথরুমের কথাটা বললেন উনি, যে কোনো কিছু উত্তর দিল না এবং বাথরুমে ঢুকে গেল, মানে অসম্ভব। আমি নিজেকে একটা রিলেট করতে পারলাম, একদম রিলেট করতে পারলাম নিজেকে আমি, যে যখন আমাদের মন খারাপ, আমার দুঃখ, আমার অভিমান, আমার যা কিছু হয়, যখন ভাবি যে লোকের সামনে সেটা প্রকাশ করব না, এটা বোধহয় আমিও করে থাকি। যে ওটা একটা অবশ্যই একটা অদ্ভুত একটা শান্তির জায়গা মনে হতে পারে, মা এ আবার কি বলছে, বাথরুম, কিন্তু হ্যাঁ ওটা একটা অদ্ভুত শান্তির জায়গা মনে হয়। মানে ওইখানে লুকোতে পারি, হঠাৎ কিছু লুকিয়ে ফেলতে পারি। তো জানি না, অনেক কথা বলে ফেললাম। 3 জন মানুষকেই অনেক ধন্যবাদ। তারা তাদের লেখনী চলুক, তারা আরো আরো অনেক অনেক লিখুক, অনেক অনেক করুক, অনেক আমার মানে বুক সেলফ আরো ভরাক আমাদের সকলের। এই অভিনন্দন নিয়েই শেষ করছি। সুন্দর বললেন। আচ্ছা, এরপর চিরঞ্জয় দাকে আমি বলতে অনুরোধ করব। চিরঞ্জয় দা হাত তুলেছেন এবং ভবানী ঘটক হাত তুলেছেন। আমি চিরঞ্জয় দাকে অনুরোধ জানাচ্ছি, মাইক্রোফোনটা অন করবেন। চিরঞ্জয় দা মাইক্রোফোনটা অন করবেন। হ্যাঁ, সবাইকে নমস্কার। প্রথমে একটা কথা বলি, কথা বলার তরফ থেকে যারা মালদা থেকে আছেন বা যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত নন, আগামী 2025-এ 15-16 ফেব্রুয়ারি আমাদের গল্প উৎসব হবে। আপনাদের নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। পরবর্তীকালে ঠিকানা সব আমরা জানিয়ে দিই। 2 নম্বর হচ্ছে 3টে গল্প শুনলাম। 3টার গল্প আমি এর মধ্যে দ্বিতীয় একটা পড়েছি আর এটা শুনলাম। 3টার গল্প শুনতে ভালোই লেগেছে, খারাপ লেগেছে। শিবুলির গল্পে একটা বড় টার্নিং পয়েন্ট ছিল, এটা শিবুলি সেই জায়গাটা সে বলে আমার মনে হয় যে গল্পটা শুনি আছে, পড়লে হয়তো আরো ভালো বলতে পারতাম। সেটা হচ্ছে যে ধর্মীয় স্থানের তলায় কবর থাকে। এটাই একটা সারা দেশে একটা ভালো রকম উত্তাল হয় মাঝে মাঝে আমাদের থেকে। এই একটা পয়েন্ট খুব ভালো এসেছিল, কিন্তু সেটা তো নারিশ করে বা গার্নিশ করে ফেলে আমাদের থাকিয়ে দেয়নি। গল্পটা শুনতে কিন্তু খুব ভালো লেগেছে, বেশ শোনার পক্ষে ভালো গল্প। আর আরেকটা ব্যাপার হচ্ছে গল্পটায় যে বিষয়গুলো এনেছে অনেক সময় অনেক কিছু রিলেট করছে না। আমার যেমন মনে হয়েছে যে নান্টু ঘোষের প্রয়োজন পড়তো না, যে করোনায় মারা গেছে, এগুলো আমার মনে হচ্ছে না, পড়ে বলছি আমি আগে হাত জোর করে দিচ্ছি ভাই। সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটলো সেখানে নান্টু ঘোষের প্রয়োজন পড়েনি। যে কোনো বাবা তার মা মেয়েকে কবর দিয়েছে, তার উপর মন্দির অন্যভাবে যেমনভাবেই হতে পারে, কিন্তু যেটা টার্নিং পয়েন্ট হতে পারছে, যেটা জিনিসটা মনে ছুঁয়ে যেতে পারছে, সেটা হচ্ছে আমাদের দেশে প্রচুর হিন্দু মন্দিরের তলায় অবস্থান আছে বলে দাবি করা হয় বা মসজিদ ভেঙে ফেলা হয়, যেমন রাম মন্দির ভেঙে ফেলা হচ্ছে, যেমন আমাদের বিশ্বনাথ মন্দিরের পাশে মসজিদ ভেঙে ফেলা, মসজিদের কথা হচ্ছে। এটা একটা ভালো পয়েন্ট ছিল, এটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে। সে হচ্ছে গল্পটা কিন্তু ভালো, এই জায়গাটা কি ভালো। আর দ্বিতীয় কথা, শুভ্রের যে গল্পগুলো আমি পড়েছি, এর আগে বেশ কিছু গল্প আমি পড়েছি, এটা ও মালদায় থাকতো নাগরিক গল্প। এই প্রথম আমি ওর গল্পটা শুনলাম, সেই গল্পে অন্যরকম গল্প আমি শুনলাম, গল্পটা শুনতে ভালোই লেগেছে। গল্পটার মধ্যে এখানে একটা বড় বিষয় আছে, নদী ভাঙন। যে সমস্যাটা আমরা সবসময় ফেস করছি, প্রতিদিন আমরা বর্ষা হলেই আমরা কাগজে টিভিতে দেখি এই বর্ষা ভাঙন, মানে নদী ভাঙন, এবং কত গ্রাম হয়ে যাচ্ছে, মানুষকে মানে বিপন্ন করে দিচ্ছে। হ্যাঁ,
সেই বিপন্নতা বেশ ফুটে উঠছে। তার সত্ত্বেও কোথাও তোমার মনে হচ্ছে যে আইতে চাই প্রতিপত্র গল্পটা মনে হয় এটা আমার আগে আমার শুনে বলা না পড়ে বলছি ভালো লেগেছে গল্পটা, কিন্তু খুবই ভালো লেগেছে। আর উমাদাস বাবু গল্প আমি অনেক বেশ কিছু গল্প, যেটা উমাদাস বাবু গল্প এখানে পাইনি। উমাদাস বাবু ভাষার একটা প্রয়োগ করেন, একই শব্দ দুবার ব্যবহার করেন, সেখানে একটা অন্য ব্যঞ্জনা তৈরি হয়। সেটা আমি এখানে তো আমার কানে আসেনি, হয়তো আমি দৃশ্য করতে পারি। গল্পটা খুবই সুন্দর। আমি এভাবে ভাবিনি যে আমাদের বাড়ির মেয়েদের আমরা যেভাবে চাকরি মা বোন বা বউকে যে আমরা যা বলি সেটাই করতে হয় তাদের, বা তারা করে ফেলেন। ভাবনাটা খুব সুন্দর, গল্পের বিষয়টাও সুন্দর, সুভদ্রাবাবু ভীষণও ভালো। তো আমি যেটা পাইনি সেটা সুভদ্রাবাবু ওই ভাষার ওই খেলাটা এই গল্পে নিয়ে, কিন্তু আমার কাছে আমি যার জন্য বসেছিলাম আর সুভদ্রাবাবু মুখে শুনবো বলে আমি অপেক্ষা করছিলাম। তো গল্পটা কিন্তু খুব সুন্দর, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনা গেছে, ভালো হচ্ছে। তিনটে গল্পই শুনবে, তিনজনকেই ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, এরপরে ভবানী ঘটক এবং ইপ্সিতা দেব এই দুজন হাত তুলেছেন, আমি ডেকে নেব। তার আগে একটা ছোট্ট ঘোষণা বলে দিই, যদিও ঘোষণাটা বড়। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 এবং 16 ভাষা ও ভবিষ্যতের আয়োজনে এবং কথামালার ভাষা ও ভবিষ্যতের সহযোগিতায় কথামালার আয়োজনে আমাদের বার্ষিক অনুষ্ঠানটি হবে কলকাতায় বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায়। 2 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। আমি যদিও আমরা সকলেই জানি যে আপনারা অনেকটা দূরে থাকেন, মালদহ তো খুব কাছে নয়, তবুও আমাদের তরফ থেকে আপনাদেরকে আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখা হলো, এবং পরে আবার আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো। আপনারা যদি আসেন এবং যোগদান করেন, আমাদের দিক থেকে সেটা খুব আনন্দের হবে। এবার আমি ইপ্সিতা ব্যবস্থা আছে। হ্যাঁ, রাতে থাকার ব্যবস্থা আছে, অবশ্যই আমরা ওখানে ঘর রেখেছি। যারা আসবেন আগের থেকে যদি আমাদেরকে জানিয়ে দেন, তাহলে আমরা তাদের বসবাসের জন্য ব্যবস্থাটা করতে পারবো। এরপরে আমি ডাকছি ভবানী ঘটককে, অনেকক্ষণ হাত তুলেছেন, তারপর ইপ্সিতা দেবকে ডাকবো। ভবানী ঘটক, আপনি আছেন তো? ভবানী ঘটক, একটু আপনার মাইক্রোফোনটাকে অন করবেন। ভবানী ঘটক, ভবানী ঘটক আছেন কি? ইপ্সিতার কাছে চলে যাও। হ্যাঁ, আমার মনে হচ্ছে উনি নেই। তাহলে ইপ্সিতা দেব আপনি বলুন, আপনার কাছে চলে যাচ্ছে। নমস্কার। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। নমস্কার, দীপা ভট্টাচার্য, ওনার আমন্ত্রণে আজকে এই এত সুন্দর অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। 3টে গল্প শুনে আমার খুবই ভালো লেগেছে। চরিত্রগুলো যেন আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল। সকল লেখকের লেখনী নিয়ে মন্ত্রমুগ্ধের মতো প্রতিটা গল্প আমি শুনেছি, খুবই ভালো লেগেছে। উমা দাসদা আর দীপাদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর লেখনীগুলো কেমন হয়েছে সেই রকম জায়গা পর্যন্ত আমি এখনো নিজে পৌঁছতে পারিনি। আমি সদ্য কিছু বছর হলো লেখালেখি টুকটাক করি, তো সেই জায়গাটা আর কিছু বলছি না, তবে সবটাই ভীষণ ভীষণ ভালো। আর বলার কিছু নেই, এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনেও এরকম অনুষ্ঠান হলে আমি এখানে অংশগ্রহণ করতে চাই, থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের অনলাইন অনুষ্ঠানগুলো তো অবশ্যই আপনি শুনতে পারেন। আমরা সবাইকেই ডেকে থাকি, যত বেশি শ্রোতা আসবেন তত বেশি গল্পকারদেরও আনন্দ, তাদের অন্তত সামনাসামনি পড়ে শোনানোর একটা সুযোগ থাকে। স্থানকালের দূরত্বটা তো অতিক্রম করা গেছে, টেকনোলজি আমাদের এটা দিয়েছে।
তো সেই দিক থেকে আমাদেরও খুব আনন্দের হবে যদি সমস্ত ভারতবর্ষ জুড়ে বা ভারতের বাইরে থেকেও যদি শ্রোতারা যোগ দেন এবং গল্পকারদের গল্পগুলো শোনেন, এইভাবে আলোচনা করেন, তাহলে সেটা সবার জন্যই খুব আশাব্যঞ্জক একটা ঘটনা। আমরা বাংলা সাহিত্যের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, সেই চিন্তা খানিকটা হলেও প্রশমিত হয়। এইবার আমি মানুষকে বলো, মানুষ মানুষ মানুষ, হ্যাঁ হ্যাঁ, কাকে বলি সেটাই ভাবছিলাম। হ্যাঁ, আমাদের সম্পাদক সুকান্ত গঙ্গোপাধ্যায়, আপনারা সকলেই জানেন। সুকান্ত দা অনুরোধ জানাচ্ছেন। মানুষ, তুমি আছো? মানুষ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অঞ্জলি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি একটু তাহলে আলোচনা করো। হ্যাঁ, আর মানুষের পর অরিন্দম গোস্বামীকে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে দেখছি না। হ্যাঁ ঠিক আছে, বলবো। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ, এই তিনটে গল্পই শুনলাম। তিনটে গল্প সম্পর্কে ইতিমধ্যেই অনেকটাই আলোচনা হয়েছে। আমাকে এই গল্পগুলো যেভাবে ছুঁয়ে গেল, আমি সেই দিকগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত বলে রাখি যে এই তিনজন গল্পকারের সঙ্গে যে আমি খুব বহুল পরিমাণে পরিচিত এমন নই, কিন্তু তিনজনের গল্প পড়ার পর তাদের হয়তো বয়সের অনেকটা পার্থক্য থাকতে পারে, কেউ হয়তো কম সময়ের জন্য লিখছেন, কেউ হয়তো বেশি সময়ের জন্য লিখছেন, কিন্তু তিনটে গল্পের ক্ষেত্রেই যেটা আমার অন্তত মনে হয়েছে যে প্রত্যেকেরই গল্পের হাত কিন্তু ছোট গল্পের হাত কিন্তু বেশ পরিণত। ছোট গল্পের ক্ষেত্রে আমার যেটা মনে হয় তার যে টোন, তার যে স্বর, সেটা খুব নিষ্প্রহ হওয়া দরকার। বিশেষত কেন্দ্রীয় চরিত্রের বয়ানে যখন লেখক লেখেন, সেই স্বরটাকে খুব নিউট্রাল হতে হয়। এই তিনটে গল্পের ক্ষেত্রেই লক্ষ্য করলে দেখবেন যে আবেগের হয়তো অনেক জায়গা আছে, কিন্তু এই আবেগের জায়গাটাকে খুব সুন্দরভাবে, সুচারুভাবে লেখকেরা এগিয়ে গিয়ে গল্পটাকে যেভাবে মূল যে জায়গাটায় ভরকেন্দ্রে যে জায়গাটায় নিয়ে যাওয়ার দরকার, সেটা কিন্তু তিনজনেই নিয়ে যেতে পেরেছেন। প্রথম গল্পটার ক্ষেত্রে এটা তো একেবারেই প্রায় খুব এই সময়েরই এই সময়ের হয়তো খুব আলোচিত এবং বহুল আলোচিতই হয়তো বিষয় হতে পারে, কিন্তু এই গল্পটার সব থেকে অদ্ভুত ব্যাপার যে দেবতার জন্ম হয়। আমরা শিবরাম চক্রবর্তীতে পড়েছিলাম, কিন্তু এখানেও একটা দেবতার জন্ম হচ্ছে রাজনৈতিক মদতে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক যে মানুষকে আমরা দেখতে পাই, সেখানেও আমরা পরিচিত হয়েছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যেখানে দেবতার জন্ম হচ্ছে, মানুষের যে স্বর, সেটাকে কিন্তু একেবারে চেপে দিয়ে গল্পটা যখন শুরু হয়, আমার টাইটেলটা শুনে বা শিরোনামটা শুনে তো প্রথমেই মনে হয় যে শিরোনামটা কেন গল্পটার সঙ্গে রিলেট হচ্ছে, এই প্রশ্নটা বারবার হন্ট করতে থাকে, অন্তত মনজ্ঞ পাঠককে তাই করে। তো আমি খোঁজার চেষ্টা করছিলাম যে নান্টু শেখের গোপন কথাটা কোথায়। গল্পটার মাঝামাঝি জায়গায় যখন দ্বিতীয় অধ্যায়কে আমরা পেরোই, তখন লক্ষ্য করলে দেখবেন যে আমরা ধীরে ধীরে বুঝতে পারি যে তার গোপন কথাটা কিন্তু কোন দিকে যাচ্ছে। আর ওই যে কথাটা বললাম যে মানুষের স্বরকে চেপে দেবতার এখানে জন্ম হচ্ছে। আর আশ্চর্যের ব্যাপার, হয়তো এটা নান্টু শেখের গোপন কথাও বটে, যে সে ওই তার মেয়েকে যে ওখানে কবর দিয়েছে, মানুষের স্বরটা কিন্তু ঈশ্বর বা বাকি পৃথিবীর এই মানুষেরা শুনতে পাচ্ছে না, সে কিন্তু শুনতে পাচ্ছে। ওই জন্য গল্পের শেষে এসে নান্টু শেখ এরকম প্রায় একটা সর্বহারা এরকম একটা মানুষ, এবং নান্টু শেখও খুব নিষ্প্রহ চরিত্র। তখন সে যখন তার মেয়ের এই স্বরটাকে সে চিহ্নিত করছে, তার সঙ্গে রিলেট করছে, এই গল্পটার যে মানবিক আবেদন, সেটা কিন্তু খুব সাংঘাতিক হয়ে ওঠে। দ্বিতীয় গল্পটার ক্ষেত্রে যেটা, সেটা বোধহয় প্রবুদ্ধদা বলছিলেন এবং খুব যথার্থই বলেছেন, যে গোটা গল্পটা জুড়ে ভীষণভাবে তার একটা চমৎকার কাব্যিক আবেদন আছে। কাব্যিক আবেদনের পাশাপাশি যেটা অন্তত এই গল্পটার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাকে যেটা ভীষণভাবে ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে যে প্রকৃতি তো বটেই, কিন্তু নদীর সঙ্গে মানুষের যে সম্পর্কের কথা। এখন চৈতালি ঘূর্ণি যদি আমরা পড়ি তারাশঙ্করের, বা ধরুন পদ্মা নদীর মাঝিতে কুবের যেভাবে যখন ঝড় নেমে আসছে, সে যখন প্রকৃতিকে ধ্বংসের লীলাকে যেভাবে চিহ্নিত করছে, মানিক যেভাবে দেখিয়েছেন, লক্ষ্য করলে দেখবেন যে কুবেরের চরিত্রের মধ্যে একটা এরকম সাংঘাতিক কাব্যিক ব্যাপার আছে। কিন্তু কাব্যিক ব্যাপার থাকলেই তো যে প্রকৃতির একটা গড়ে ওঠা ব্যাপার আমরা দেখতে পাই, ধ্বংসের জায়গা দেখতে পাই, কিন্তু প্রকৃতির সঙ্গে সত্যিকারে মানুষ যে একাত্ম হয়ে অথচ নির্মোহভাবে সেই
নদীর এই ধ্বংসাত্মক জায়গাটাকে সে চিহ্নিত করছে, দেখছে, তার সঙ্গে সে রিলেট করে ফেলছে, এবং গল্পের এই যে নাম, সে মানে সত্যি যে সে যেন একটা প্রকৃতিরই কোনো কন্যা হয়ে উঠছে আর কি। তো গোটা গল্পটা জুড়ে অনেক অসংখ্য ছোট ছোট এরকম কাব্যিক অনুষঙ্গ আছে, সেটা এত মানে সম্পূর্ণভাবে বলার কোনো জায়গা হয়তো পরিসর নেই জায়গাটা। তো এটা কিন্তু খুব চমৎকার আর কি, ভীষণভাবে আমাকে মানে খুব জড়িয়ে নিয়েছে গল্পটা। তৃতীয় যে গল্পটা সেটা আবারও ঠিক এটা বলাও হয়েছে যে বাকি দুটো যে গল্প সেটার থেকে হয়তো তৃতীয় গল্পটার যে আবেদনের জায়গা সেটা হয়তো আলাদা ছিল, কিন্তু এই গল্পটার একটা খুব চমৎকার বাঁক আছে একদম শেষে এসে। মানে অপালা কেন্দ্রীয় চরিত্র হিসাবে গোটা গল্পটা যদি আমরা দেখি, তার যে সাংসারিক ছবি, তার যে সংসারের সঙ্গে একটা সমৃদ্ধ হয়ে থাকা, সেটা যতটা আমাদের আপাতভাবে মনে হচ্ছে প্রেমের জায়গা, কিন্তু শেষ একদম লাইনে এসে যখন মানে আর কি জয়ন্ত সম্ভবত অপালার স্বামীর কথা বলা হচ্ছে, যে তিনি যখন ওই মানে সে যখন যাচ্ছে আর অপালা দেখছে শুধু দুটো অন্ডকোষ, তখন শেষ অব্দি আমরা বুঝতে পারছি সংসারের এই প্রেম ভালোবাসাকে পেরিয়ে সে যেটা আবিষ্কার করছে, যে একটা দৈহিক সম্পর্কের বাইরে গিয়ে হয়তো সে মানসিক যে সম্পর্ক একটা স্বামী স্ত্রী বা সংসারের মধ্যে যেটা হয়, সেটা হয়তো অপালা শেষ অব্দি এই সংসার বা স্বামীর কাছ থেকে পায়নি। তো এই শেষ লাইনে এসে কিন্তু আমাদের চমকে উঠতে হয়, যে যেখানে মানে অন্ডকোষ দুটিকে তিনি পার্সনিফাই করেন রীতিমতো, এবং আমরা দেখতে পাই যে কি আশ্চর্য দৈহিক সম্পর্কটা কি মারাত্মকভাবে একদম আঁকা দিচ্ছে আমাদের চোখে। তো তিনটে গল্পই আমার কাছে বিশেষভাবে যেমনটা বললাম আবেদন রেখেছে। তিনজন গল্পকারকেই আমি ধন্যবাদ জানাই। এইটুকুই, সবাইকে নমস্কার জানাচ্ছি। আচ্ছা, সুকান্ত দার, হ্যাঁ মানুষ, তোমাকে ধন্যবাদ, সুন্দর আলোচনা হলো। আর সুকান্ত দার অনুরোধ অরিন্দম গোস্বামীকে ডাকার, অরিন্দম দা নিশ্চয়ই আছেন, বলবেন। আর দুটি অনুরোধ এসেছে, যুগান্তর মিত্র এবং রাজীব তন্তুবাই, এই দুজন আমাদের মধ্যে আছেন। খুব সংক্ষেপে যদি কিছু বলেন একেবারে শেষে, তাহলে আমি অরিন্দম বাবুকে বলবো সাম আপ করে দেবার জন্যে। যুগান্তর মিত্র কি আছেন? যদি একটু মাইক্রোফোনটা অন করেন জানতে পারবো। হ্যাঁ, আছি। হ্যাঁ হ্যাঁ, যদি কিছু বলেন অল্প কথায় গল্প তিনটি নিয়ে। অল্প কথায় বলতে এতক্ষণ যে আলোচনাটা হলো তাতে মোটামুটি সবাই বলে ফেলেছেন। মানুষও তো খুব চমৎকার ভাবে বলেছেন, তার আগেও একজন বলেছেন যে ওই আমার শুভজিৎ ভাদুরীর এই তিনজনকেই আমি চিনি বলতে তাদের লেখা দিয়ে, ব্যক্তিগতভাবে কারোর সাথেই আমার পরিচয় নেই, আমার হয়ও না, আমি সব জায়গায় যেতে পারি না বলে। শুভজিৎ ভাদুরীর এর আগেও ওনার গল্প পড়েছি, উনি একটু অন্য ধরনের লেখেন, এখানটাও সেটা পেয়েছি। তবে একজন যেটা বলেছিলেন সেটার সঙ্গে আমি একমত, যে ওই যে একটা অনুষঙ্গ এসছে কবর থাকে, আমি ভেবেছিলাম এইবার গল্পটা ওই দিকে যাচ্ছে, উনি সেটা নিলেন না নিয়ে উনি অন্যদিকে নিলেন, সেটাও ঠিক আছে, খুবই ভালো, কিন্তু ওই জায়গাটা একটা প্রত্যাশা তৈরি করেছিল। আমার মনে হয় হয়তো ওটা অন্য কোনো গল্প ভাববেন উনি। আমার খুবই ভালো, গল্পটা খুবই ভালো লেগেছে, একদম অন্য ধরনের। ওনার লেখা আমি পড়ি, ওনার দুটো গল্পগ্রন্থই আমি সংগ্রহে রেখেছি, দুটো গল্পগ্রন্থই পড়েছি, এবং ওনার অন্য ধরনের লেখা বলি আমার বেশি ভালো লাগে। আর তারপরে দ্বিতীয় শুভ্র বাবুর ওনার গল্পটাও চমৎকার গল্প, এবং অনিন্দিতাদি আপনি নিজে বলেছেন যে দুটোতেই মৃত্যু ছুঁয়ে গেছে, সত্যি দুটোতেই মৃত্যু আছে, এবং একটা জায়গায় আমি খুব চমকে গেছি একটা জায়গায় এসে। পুরো গল্পটাই ভালো লেগেছে, আমি শুধু ভালো লাগাটুকুর কোনো অনুষঙ্গ একটু বলি। একটা জায়গায় সেই যে ওই যেখানটায় কবরের মধ্যে শুয়ে আছে এবং আবার বেওয়া হতে চাইছে, সাধ জাগছে ওর, সেই জায়গাটা চমৎকৃত হয়েছে আমি ওই জায়গাটা শুনে। এবং মেয়েটির মেয়েটির দিক থেকে যেন মহাভারতের সঞ্জয় থেকে শুনছেন ধৃতরাষ্ট্র, সেই রকম মেয়েটির থেকে উনি বেওয়া, উনি মেয়েটির থেকেই পুরো অঞ্চলটা চিনতে পাচ্ছেন, উনি তো বেরোতে পারেন না। এই জায়গাটাও চমৎকার এনেছে উনি। দুটো গল্পই ভালো, এবং 3 নম্বর গল্পটা অন্যরকম ভালো, একদম এই দুটো থেকে আলাদা। ওনার বাচন ভঙ্গিটাও ভালো।
তিনজনেরই পাঠ অতি চমৎকার। কোথাও এই অনলাইনের আমি দেখেছি, এই কথা আপনারাও বলেছেন, কেউ কেউ অনলাইনেও আমি দেখেছি যে অনেকের কথা কেটে যায়, আহ, বা শব্দ কোথাও কোথাও আটকে যায়, কিন্তু এখানটা এত সাবলীল ভাবে পড়েছেন তিনজনই, এবং গল্পগুলো এত সুন্দর। দ্বিতীয় গল্পটা যেমন কিছু কিছু আহ, উদাহরণ, উপমা একদম চমৎকৃত করেছে, কাব্যিক বলেছিল একজন, সত্যি সত্যি কাব্যিক মেজাজও আছে। তৃতীয় গল্পটার উমাদাস বাবুর যে গল্পটি, সেই গল্পটির ভিন্ন মেজাজের গল্প, কিন্তু সেইখানটা সত্যি সত্যি একটা ভাবার জায়গা। সেটা হলো আমরা কিন্তু ওই যে ভেবে ফেলি ওই মেয়েদের কোথাও ভাবার জায়গা নেই, এই জায়গাটা উনি ধরেছেন খুবই সুন্দর। সত্যি সত্যি তার হয়ে অন্যরা কেউ ভেবে ফেলছেন, তার বিয়ের সময় উচ্চ মাধ্যমিক পাশ করার পরীক্ষা দেওয়ার পরেই তার বিয়েটাও ভেবে ফেলেছেন বাবা মা, বা সারা জীবন ধরেই তার জন্য ভেবে ফেলছেন। এবং শেষে এসে মানুষ অতি চমৎকার বলেছে, এই যে অন্ডকোষের জায়গাটা যেন হেঁটে চলে যাচ্ছে, সেখানটায় মানুষ যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটার সঙ্গে একদম একমত। অত্যন্ত সুন্দরভাবে উনি এনেছেন। তিনটি গল্পই খুব ভালো লেগেছে, খুব সংক্ষেপে বললাম। আহ, আমি আসলে রান্না বান্না ইত্যাদি করতে করতে এসব শুনছিলাম, তিনটি গল্পই আমার অতি চমৎকার লেগেছে, অতি চমৎকার। মানে আপনাদের অনলাইনে এর আগে একটা মাত্র আসরে আমি যেতে পেরেছিলাম বিশ্বজিৎ বাবুর বাড়িতে, আর তারপরে এই অনলাইনে আরেকটা শুনলাম, অথচ 18টা হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, আমি অ্যাটেন্ড করতেই পারিনি কোনোটায়। আমি ভীষণ আনন্দ পেয়েছি আজকের এই পাঠে। তিনজন গল্পকারকেই আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আহ, তার মধ্যে শুভজিৎ ভাদুরী আমার থেকে অনেকটাই জুনিয়র, তবুও ওনার লেখনের জন্য শ্রদ্ধা। তিনজনকেই আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আহ, আয়োজকদেরও আমার অত্যন্ত আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটুকুই। অজস্র ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর বলেছেন। আমি খুব সংক্ষেপে, রাজীব তন্তুবায় আছেন, যদি কিছু বলেন বলতে পারেন, যদি কিছু বলতে চান। হ্যাঁ, নমস্কার সকলকে, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি একটা কথা বলিনি রাজীব, দাঁড়া। হ্যাঁ, বলুন বলুন। তিন গল্পকার একটু ক্যামেরা অন করো, চেহারাগুলো দেখতে চাই আমরা। তিন গল্পকার আড়ালে থাকলে চলবে না, আমরা চিনে নিতে চাই। নাও রাজীব, এবার শুরু করো। নমস্কার সকলকে। তিনটি গল্পই শুনেছি, এবং আমি প্রথমেই বলিনি, দুটো গল্পকে আলোচনায় রিলেট একইভাবে করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় তিন রকম অভিঘাত লেগেছে। প্রথমটাতে রাজনৈতিক ব্যাপার, মাঝেরটাতে প্রাকৃতিক ব্যাপার, এবং শেষের দিকটি একটি যে মনের দ্বন্দ্ব, মেয়েদেরকে আন্ডার এস্টিমেট করে রাখার দ্বন্দ্ব। এই তিনটি দিক আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। প্রথম গল্পতে যেভাবে রাজনীতি সাধারণ মানুষকে মানুষ বলে গণ্য না করে নিজেদেরকে ওঠার সোপান তৈরি করে, এই মন্দিরটা তো তাই। এবং সেই সোপানের তলে কত কত মানুষ কবরস্থ হয়ে যায়, কবর না হয়েও যারা এমনি জায়গায় মারা যায়, রাজনীতির শিকার হয়, তারাও যেন সেই মন্দিরের তলেই চাপা পড়ে যায়। এই ভাবনাটাই আমার কাছে ফুটে উঠেছে, এবং গল্পটি শুনতে খুব ভালো লেগেছে। এই কারণে গল্পটির মধ্যে কোথাও কোনো মানে কোনো প্রচ্ছন্ন ব্যাপার কিছু নেই, সমস্ত কিছুই যেন প্রকট হয়ে উঠেছে, এবং সেটা শ্রুতিমধুর হয়েছে। গল্পটাও যেহেতু শুনলাম, পড়লে আরো হয়তো নিশ্চয়ই ভালো লাগবে। দ্বিতীয় গল্পটির ভাষা যেটা আলোচনা করেছেন প্রবুদ্ধবাবু, এবং ওনার সাথে আমি একমত। ভাষার চমৎকারিতা এবং কাব্যময়তা গল্পটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর নদীর ভাঙন এইভাবে আমরা হয়তো দেখিনি, কারণ নদীর কাছাকাছি অতটা আমি থাকি না, কিন্তু নদীর বান আমি দেখেছি। এবং এই যে গল্পের মধ্যে নদীর ভাঙনের সঙ্গে একটা জায়গায় আমার খুব ভালো লেগেছে, যে ওই দেওয়া কথাটা আমার মনে হচ্ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে একটা কবিতা পড়েছিলাম, উই আর সেভেন, সেখানে একটা বাচ্চা মেয়ে বলছে যে তার ভাইরা বা বোনরা কেউ মারা যায়নি। এখানেও যেন ওটা মনে হচ্ছিল, যতদিন কবরটা ছিল ততদিন ও নিজেকে মনে হচ্ছিল তার পুরুষটি রয়েছে, কিন্তু নদী সেই তার শেষ কবরটিকেও যখন কেড়ে নিল, এই জায়গাটা আমাকে খুব ভালো লেগেছে এবং নাড়িয়ে দিয়েছে। আর শেষ গল্পটি একটি নাগরিক জীবনের গল্প হলেও মেয়েদের এই যে চাপিয়ে রাখাটিকে তিনি একটু অন্য আঙ্গিকে তুলে ধরলেন, এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার। তিনজনের গল্পই আমার ভালো লেগেছে, এবং
আমি এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলোর থেকে সমৃদ্ধ হলাম। সকলকে ধন্যবাদ। এরকম অনুষ্ঠান আরো হোক এবং আরো আমরা সমৃদ্ধ হই। যারা আমরা নতুন ভাবে সাহিত্যে আসতে চাই, তাদের কাছে এই সমস্ত অনুষ্ঠান একটা বিরাট প্রাপ্তি বলে মনে করি। ধন্যবাদ কথামালা, ধন্যবাদ সকলকে। একটা কথা বলি, আমাদের এই অনুষ্ঠানটা ভাষা ও ভবিষ্যৎ রেকর্ড করেন এবং ইউটিউবের চ্যানেলে, ভাষা ভবিষ্যৎ চ্যানেলে সমগ্র অনুষ্ঠানটি পাওয়া যাবে। সুতরাং প্রত্যেকের প্রতিক্রিয়া আবার করে শোনা যাবে, গল্পগুলো আবার করে শোনা যাবে। এই নিয়ে আমাদের একটা, এই যে রেকর্ডেড ভার্সনটা থাকছে, আমরা তার জন্য বিশেষভাবে কি বলবো, বিশেষভাবে আনন্দিত যে থাকছে, হারিয়ে যাচ্ছে না। এবার আমি অরিন্দম বাবুকে ডাকবো, অরিন্দম গোস্বামী। উনি সমগ্র গল্প পাঠের বিষয়টিকে একটু সংক্ষেপে জানিয়ে দেবেন। আর তারপর লেখক বলেছেন, গল্প পাঠ করেছেন, আজকের আসরে এসে তাদের কিরকম অভিজ্ঞতা তারা একটু বলবেন সেটা শেষে। হ্যাঁ, অরিন্দম বাবু, আপনি মাইকটা অন করে নেবেন। ধন্যবাদ। আমরা যে 3টে গল্প শুনলাম মালদা থেকে, যারা আমাদের এই শোনালেন এই গল্পগুলো, আমার তো বেশ কিছুদিন মনে থাকবে এই গল্পগুলো। কারণ এর মধ্যে এত বিচিত্র রকমের অভিঘাত আমরা পেলাম। এমনিতে তো গল্পগুলো সবটাই আলাদা, পুরোটাই 3টে গল্প 3 রকম, আবার কেমন যেন একটা মিলও আছে। দেখুন, একটা কোথায় যেন উচ্ছেদের ভাবনা 3টে গল্পের মধ্যেই আছে। যদি মনে করেন যে পাগল হয়ে যাওয়া, পাগল বলতে তো শুধু পাগল বোঝায় না। পাগল বলতে আমরা এমন একজনকে ভাবি যে কিনা আমাদের যে দৈনন্দিন যে রিয়াকশন, সেই রিয়াকশন থেকে আলাদা, ডিফারেন্ট রিয়াকশন, এমন রিয়াকশন যে মেলে না কারুর সঙ্গে। এরকম 3টে গল্পেই আছে। যদি ভাবেন যে মেয়েদের পরিসর নিয়ে কথা, মেয়েদের বেঁচে থাকা নিয়ে কথা, তাহলে 3টে গল্পেই এরকম পাওয়া যাবে যে মেয়েদের বেঁচে থাকা, তার যে সংগ্রাম, বা একেবারেই সংগ্রাম না করে অবহেলায় মরে যাওয়া, এরকমও পাচ্ছি আমরা। 3টে গল্পের মধ্যেই অল্প বিস্তর এরকম রয়েছে। ফলে একটা গল্পে রাজনীতি বা একটা গল্পে প্রকৃতি এইভাবে আমি দেখছি না। আমি দেখছি যে মানুষের যে বেঁচে থাকা, মানুষের যে জীবন যাপন, একটা গল্পের নাম যাপনও আছে। এই যাপনেরই 3টে ভিন্ন স্তর আমরা যেন এই 3টে গল্পের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। ডান্টু শেখের যে গোপন কথা, সেই গোপন কথাটা তো আসলে কি? এই গোপন কথাটা ডান্টু শেখ পেল কোথায়? পেল হচ্ছে কেজি দরে পুরনো কাগজ। এটা সে বেচা কেনা করে। তাহলে তার থেকে ভালো খবরের কাগজ আর কে, মানে খবর আর কে জানবে? এই জায়গাটা গল্পের খুব স্ট্রাইকিং আমার মনে হয়েছে। যেহেতু সে পুরনো খবরের কাগজ বেচা কেনা করে, তাই তার থেকে খবর আর ভালো কে জানবে? পুরনো খবর, পুরনো খবর আবার কেমন নতুন হয়ে যায়। এই পুরনো খবর নতুন হয়ে যাওয়ার নবীকরণের যে বিভিন্ন দিক, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বুড়ো শিবনাথ যখন তাকে এসে নানা রকমের কথা বলছে, তখন সে অদ্ভুত একটা বিশ্বাসের কথা বলছে যে এই মন্দিরের নিচে আমার মেয়ে আছে। এই যে তার বিশ্বাস, এই যে তার আস্থা, লোকে বলছে ডান্টু শেখ পাগল হয়ে গেছে। এই যে পাগল হয়ে যাওয়া, এই যে আগে আমি বললাম যে এই যে পাগল হয়ে যাওয়া অপ্রকৃতিস্থ, আর 5 জনের থেকে রিয়াকশনে আলাদা, এই আলাদা হওয়াতেই তার গল্পটা আমাদের কাছে এত কাছের মনে হয়েছে, এত কাছের মনে হয়েছে, এত স্ট্রাইকিংও মনে হয়েছে এই জন্য। এবং এইভাবে এই যে গল্প, এই গল্পের মধ্যে যে ভিলেন চরিত্র আছে সাধন ঘোষ, এই সাধন ঘোষের ছায়া বিচিত্রভাবে বিভিন্ন পরবর্তী গল্পগুলোতেও আমরা খুঁজলে পাবো। এইটা খুব আমার অদ্ভুত অদ্ভুত লাগছিল আর কি। বৃষ্টি মাসের মেয়ে, তার তো ভাষার জন্য আর কাব্যিক আবেদনের জন্য আমাদের কাছে খুব ভালো লাগলো। তো এখানেও আমি একটা জিনিস এখানে বলতে থাকবো, যে এখানে এই গল্পের মধ্যে বেশ কিছু ছবি আছে। এই ছবিগুলো ভাষারই একটা অংশ, সম্প্রসারিত অংশ, ছবি তৈরি করা, এবং এই ছবিগুলো আমাদের খুব মুগ্ধ করেছে।
যেমন বার দুয়েক এই গল্প মধ্যে আছে যে নদীতে জিন থাকে বা নদীকে জিনে ধরেছে। এই যে অপ্রকৃতিস্থের মতো আচরণ, আমি এই অপ্রকৃতিস্থের কথা বলছিলাম, তো নদীর এরকম পাগল পাগল উথাল পাথাল আচরণ, অথচ যখন সব ভিটেমাটি চেটে পুটে সাফ করে নিল নদী, তখন দেখা গেল নদী এখন শান্ত, সব ভুলে গেছে সে। এই যে কখনো সে এরকম উত্তাল, এবং উত্তাল হয়ে সে কি করছে যে আহ, নষ্ট করে দিচ্ছে একটা জীবন যাপন, একটা পরম্পরা। এখানে যে আছে জুলেখা বা সুলতানা বা আব্দুলের বাবা বা আব্দুল, এদের যে পরম্পরা, এই পরম্পরাটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। একটা খুব অদ্ভুত ছবি আছে এখানে। শিকদার বাড়ির ছোট ছেলেটাকে বেঁধে রেখেছে, কেননা তার ভিটেমাটি সব নদীতে চেটে নিয়েছে বলে তাকে বেঁধে রাখতে হয়েছে। এও তো অপ্রকৃতিস্থ হয়ে গেছে, তাই না? এইগুলো বারবার করে আমাদের পুনরাবৃত্ত হয়েছে এই গল্প তিনটের মধ্যে দিয়ে। এবং এই শিকদার বাড়ির ছোট ছেলেটাকে বেঁধে রেখেছে, এই ছবিটা ভাবুন, কি কঠিন একটা ছবি, কিন্তু আমাদের ভোলা যাবে কি? এটা যাবে না বোধহয়। এবং এই রকম নানা ধরনের পাথরের মতো শক্ত একটা মানুষের কথা এখানে এসছে, বড় পাখির কথা এসছে যে কিনা ডানাগুলো মেলে আশ্রয় দিচ্ছিল, এরকম তো ভাবনা এসছে। বা ধরুন এইরকম আছে গল্পের মধ্যে, বৃষ্টি মানে মেঘ পৃথিবীর ভালোবাসা। এটা তো যে কোনো একটা কবিতার লাইন হতে পারে, তাই না? বৃষ্টি মানে মেঘ পৃথিবীর ভালোবাসা, বা কথাটাকে রেখে দিল কাঠের সিন্ধুকে, কথাটাকে রেখে দিল কাঠের সিন্ধুকে, একেবারে পয়ারের মতো, তাই না? এবং শুধু তার মধ্যে ব্যঞ্জনাটাও কতখানি, ৮-৬ ছন্দেও বলা যেতে পারে, এবং তার সঙ্গে ব্যঞ্জনাও কতখানি। এইগুলো খুব মনের মধ্যে লাগছে আর কি। এবং এইখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে এই যে পরপর পরপর মহিলারা পরপর আসছেন, দাদির পরে মা, মায়ের পরে নাতনি, জীবনধারা খুব একটা কিন্তু বদলাচ্ছে না। ওই নদী কখন কি করবে, উত্তাল হয়ে উঠবে, তার উপর যেন সব নির্ভর করছে। ওই সব নির্ভর করছে অন্যের ওপরে। এই ধ্রুবপদটাই আবার এসেছে শেষ গল্পে, উমাদাস বাবুর গল্পে, যেখানে ওই যাপনের কথা আছে, একটি অপ্রেমের গল্প। এবং এই এই যেটা বললাম ধ্রুবপদ, সে ধ্রুবপদ তো আমরা অনেকবার শুনেছি, সেই জন্যই তো তাকে ধ্রুবপদ বলছি। যে সবাই ভাবছে অপালার কিসে ভালো হবে, কিন্তু সবাই নিজের মতো করে ভাবছে, কেউ অপালার মতো করে ভাবছে না, অপালাকে কেউ ভাববার সুযোগ দিচ্ছে না। এই যে অধীনতা, তাই না? বা এই ধরুন মনে করুন হেজিমনি, যাই বলি না কেন, তার উপরে যে এই যে আধিপত্য, এই পুরোটাই তো আসছে যে অন্য লোকজন, তারও যে একটা বক্তব্য আছে, তারও যে একটা ভাষা আছে, তারও যে একটা নিজস্ব স্বর আছে, সেটা শুনতে চাইছে না। এটাও কি একটা পাগলামি না? এটাও তো একটা পাগলামি যে তারও যে একটা স্বর আছে, এই স্বরটাকে কেউ শুনতে চাইছে না। এবং যেভাবে ওই গোল্ডেন রিট্রিভার গুলো দুটো মিলে যেমন চায়না সমস্ত গয়নাগুলোকে কুটি কুটি করে দিল, ঠিক সেই রকম এটা খুব প্রতীকী আমার লেগেছে। এই জন্য লেগেছে যে তার যে ভাবনাগুলো, তার যে ইচ্ছাগুলো, যা যা হতে পারতো, যা যা হয়েছে, সেগুলোতে তো সে মোটেই খুশি না, তার উপর সবাই চাপিয়ে দিয়েছে। তাহলে তার বিপরীত কিছু তার নিজের লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, তো সেইগুলোকেও তো তারা কুটি কুটি করে দিয়েছে। ফলে ওই গোল্ডেন রিট্রিভারের গয়নাগুলো কুটি কুটি করে দেওয়াটা আমার খুব সাজেস্টিভ মনে হয়েছে এটা খুব প্রতীকী। এবং এইভাবে অপালার এবং তার যে সুমনদা, যার কাছে সে কিনা আবৃত্তি শিখতে যাচ্ছিল, বা নিজের মতো করে একটা জীবনের রূপ সে নিজের মতো করে খুঁজে নিতে চাইছিল, সেটার যে না পারার যে বেদনা, তার উপর যে আধিপত্য, এই আধিপত্যটাকেই তো শেষ লাইনে এই শব্দের মধ্যে বাঁধবার চেষ্টা করেছে। ফলে এই যে অপ্রেম,
এই অপ্রেম এবং অপ্রেশন, তাই না, কাছাকাছি শব্দ বলে হঠাৎ করে মনে হলো। তো এই দুটোই কিন্তু এই গল্পের মধ্যে এইভাবে জড়িয়ে গেছে। ফলে আবার আমি ফিরে যাই, আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, যে একদিক থেকে এটা উচ্ছেদ, শুধু উচ্ছেদ বলে একটা ভিটেমাটি থেকে না, একটা আদর্শ থেকে উচ্ছেদের কথাও বাঁচে, এবং এই যে পাগল হয়ে যাওয়ার কথা, এবং এই যে মেয়েদের পরিসর, তার মানে সংকোচন, এই তিনটে গল্প কোথায় যেন এক সূত্রে আমাকে বেঁধে রাখতে সাহায্য করছে। তিনজনকেই খুব ধন্যবাদ। ধন্যবাদ কথামালাকে, ধন্যবাদ। হ্যাঁ, এই জন্যই অরিন্দম বাবুকে শেষে রাখা, যে পুরো বিষয়টা খুব সুন্দর করে গুছিয়ে বলে দেবেন। আরেকবার সকলকে ধন্যবাদ জানাই, সুন্দর সুন্দর গল্প পড়ে শুনিয়েছেন এবং পাঠক শ্রোতারাও খুব ভালো প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি লেখকদের একবার অনুরোধ করব, তাদের এখানে আসার প্রতিক্রিয়া যদি কিছু বলেন, যদি কিছু জানান, তাদের কেমন লাগলো, তাহলে সেইটুকু দিয়ে আমরা শেষ করতে পারি। সত্যি কথা বলতে, আমরা যারা গল্প লিখি তাদের তো প্রত্যেকেরই এটা চাহিদা থাকে সেই গল্পটা কত সংখ্যক মানুষের কাছে পৌঁছলো, কতজন পড়লেন। তো আমি তাদের মধ্যে একজন যারা গল্প শোনাতেও ভালোবাসেন। আমি সত্যি শোনাতেও ভালোবাসি, আমি চাই যে আমার গল্পটা অনেকে শুনুন। তো আজকে এইখানে আমার খুব ভালো লাগলো যে এত মানুষ শুনলেন এবং তারা এত মন দিয়ে বললেন গল্পটা সম্পর্কে। মানে এটা যেন নিজের গল্পকে নতুন ভাবে দেখা, অন্য কারো মুখে শোনা। কোনো পাঠক দূরে পড়ছেন, তার কেমন লাগলো সেটা তো সবসময় আমরা জেনে উঠতে পারি না, আমাদের কাছে পৌঁছয় না সে ফিডব্যাকটা। কিন্তু এখানে যে ফিডব্যাকটা আমরা পেলাম, কেউ বললেন তার কেমন লেগেছে, সেটা একটা খুব বড় পাওনা। খুব ভালো লাগলো, এটুকুই জানানো। ধন্যবাদ। হ্যাঁ, পরবর্তীতে ইউটিউব চ্যানেলে যখন যাবে, ভাষা ও ভবিষ্যৎ চ্যানেলে যখন যাবে কথামালার এই গল্প অনুষ্ঠানটি, তখন আরো বেশি শ্রোতা শুনবেন এবং মন্তব্য আসবে, সেটাও আমরা আশা রাখি। আচ্ছা, এরপর যিনি বলবেন যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি শুভ্র। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। না, খুবই ভালো লেগেছে। শুভ যেটা বললো সেটাই আসল কথা। আমাদের আমরা শোনাতেই চাই। চিরঞ্জয়দা যেদিন বলেছিলেন আমাকে, আমি খুব আগ্রহের সঙ্গে বলেছিলাম হ্যাঁ অবশ্যই পড়বো, কারণ আমরাও তো চাই শুনুক লোকে। আর এরকম শ্রোতা, মানে অরিন্দম বাবুর মতো শ্রোতা তো একটা সম্পদ। মানে আমরা এরকম পাঠক, যেভাবে উনি শুনলেন, শুধু একটা গল্প একবার শুনলেন, শুনে যেভাবে মনে রেখেছেন, আমার সত্যি সত্যি ভীষণ শ্লাঘাবোধ হচ্ছিল। মানে আমি এইরকম পাঠকের জন্যই তো আমরা লিখি। মানে কি লিখছি না লিখছি সেগুলো কি মানে আদৌ লোকে পড়ছে কিনা, পড়ে কেমন লাগছে সেটা জানতে পারি না। আর আরেকটা কথা এখানে আমার বলতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে একটা এমন রিয়েলিটির কথা আমি অন্তত বলতে চেয়েছি, যেটা হয়তো অনেকে জানেন না। কিন্তু মালদা মুর্শিদাবাদে এটা কি ভয়ঙ্কর সমস্যা, সেইটা জানানোটাও কিন্তু আমার সেটা একটা সাংবাদিক মনস্কতা কাজ করে আমার, সেটা জানানোটাও একটা হয়তো তাগিদ। আর আমি নিজে এইসব জায়গাতে পেশাগত কারণে এত দেখেছি, এই বাস্তবতাটাও আপনাদের অনেকেই বললেন আজকে প্রতিক্রিয়াতে, আমরা জানতাম না, বন্যা দেখেছি কিন্তু এরকম দেখিনি। এটা সত্যি সত্যি এরকম ভাবেই আমার কাছে যেভাবে আসে, যে তীব্রতাটা নিয়ে, সেটা মনে হয় আমি শুধু মানে একটা সংবাদ পরিবেশন করে সেটাকে সবাইকে জানাতে পারবো না। সেই কারণেই কলম নেওয়া, এবং তারপরে যখন এরকম শ্রোতা পাওয়া যায়, এরকম পাঠক পাওয়া যায়, আমরা সত্যি সত্যি আমি অন্তত ভীষণভাবে খুশি। মানে শুভ যেটা বললো, এরকম আসলে আমি আবারও আসতে চাই যদি আমন্ত্রণ পাই। অবশ্যই। ধন্যবাদ, খুব ভালো লেগেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। উমা দাস বাবু যদি কিছু বলেন। হ্যাঁ, কথামালা এবং ভাষা ও ভবিষ্যৎ, ধন্যবাদ আপনাদের। এক জায়গা থেকে তিনজন একই সঙ্গে তিনটে ঘরে বসে গল্প পড়া হচ্ছে। আসলে এটা তো 20 বছর আগেও হতো না এরকম একটা সুযোগ। আমরা যারা নিজেদের মধ্যে থাকতাম, হয়তো পড়তাম টড়তাম। এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।
আমার গল্পটার ব্যাপারে আমি একই কথাই বলছি আর কি। গল্পটা বেশ কিছুদিন আগে লেখা, কিন্তু এখনো 2 মাস ধরে যে দেখছি চারিদিকে, আপনারাও জানেন, আপনারাও ফলো করছেন, অংশগ্রহণ করছেন, আমি জানি। তো সেখান থেকে আমার মনে হয়েছে এই গল্প যত আহ, ছড়িয়ে যায় পাঠকের কাছে, তত গল্প লেখকদের আগ্রহ বাড়ে। আর 2 নম্বর কথা, এরকম একটা অনুষ্ঠানে সুব্রজিতা বলছিল আর কি, মানে আমার খুব হিংসে হচ্ছিল যে এরকম একটা স্মৃতিশক্তি নিয়ে পাঠকরা গল্প পড়ার পরই একদম তুলে 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 বলছিলেন। এটার জন্য যথেষ্ট দরকার হয় দক্ষতা। তো যারা আলোচনা করলেন, এতক্ষণ ধরে শুনলেন, তাদের সবাইকে ধন্যবাদ। কথামালার এই গত অনুষ্ঠানে আমি গেছিলাম, এইটা ভারত সভা হলে হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল, যদি একদিন ছিলাম। তো এরকম অনুষ্ঠান হোক, আজকালকার ছেলেরা শুরুতেই যদি এই সুযোগটা পায়, তাহলে গল্পটা আরো বেশি ছড়িয়ে যায়। তো মালদা মোটামুটি অনেক দূরে রাজধানী থেকে, সেই জায়গা থেকে আপনারা আমাদের যে একসঙ্গে ডেকেছেন, আপনাদের আবার ধন্যবাদ। আবার শেষে আমি ভাষা ও ভবিষ্যৎকে ধন্যবাদ জানাই, মূলত তাদের সহযোগিতায় এবং কথামালার আয়োজনে আমাদের এই গল্প পাঠ অনুষ্ঠান হয়। আর বার্ষিকীতে আমরা সবাইকে আশা করব আপনারা সবাই আসবেন, যোগদান করবেন, যে যেভাবে সম্ভব আসবেন, এবং থাকার ব্যবস্থা আছে, সুকান্তদা জানিয়েছেন। আমাদের সভাপতি মশাই চলে গেছেন যদিও, তার একটু শারীরিক সমস্যা হয়েছে, তাহলে তিনিও বলতেন। আমি এদের সবার হয়ে বলছি, এবং শেষে আমি সুকান্তদার কাছে আবার ফিরিয়ে দিচ্ছি। আমার সঞ্চালনা শেষ। সুকান্তদা, আপনি যদি কিছু বলেন। আমাদেরও খুব ভালো লাগলো, 3জনের গল্প। আজকে আর সময় নেই, আর অনেকে সবাই সবকিছু বলেছে, খুব সুন্দর আলোচনাও হয়েছে। আজকে বলা যেতে পারে আমাদের অনুষ্ঠান সফল, অনেকেই আজকে উপস্থিত ছিলেন। আর মালদার 3 গল্পকার খুবই মন ভরিয়ে দেওয়ার মতন গল্প করেছেন। আপনাদের অনুরোধ করব, অন্তত একদিনও যদি পারেন আমাদের গল্প উৎসবে আসুন। আর আমাদের তো এইরকম অনলাইন চলতেই থাকবে, ভবিষ্যতে আবারও আপনাদের পড়তে হতে পারে। আরো যদি আপনাদের মনে হয় যে আপনাদের ওখানে আরো ভালো, মানে আরো ভালো না, মানে ভালো গল্পকার আরো কেউ আছে, তাহলে আমাদেরও বলবেন, তাদের নিয়ে অনুষ্ঠান করবো। একবার মালদায় করা হয়েছে বলে যে আর হবে না তা না, অনেকবার হবে। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি। এরপরে অনলাইনে যারা আজকে ছিলেন, তারাও যেন এর পরের অনলাইনে যদি যোগ দেন, তাহলে আমরা বেশ উৎসাহ পাই। ধন্যবাদ।